সুধী মণ্ডলী, আপনাদের স্বাগত জানাচ্ছি আজকে এমিনেন্স আয়োজিত আমাদের চতুর্থ কমিউনিটি সাপোর্ট এন্ড মনিটরিং পলিসি ডায়ালগে। আমরা মূলত আজকে যে টপিকটি আমরা সিলেক্ট করেছি সেটা হলো ইউনাইটেড নেশন এবং ডোনারদের অ্যাকশন কি কি নেওয়া হচ্ছে কমিউনিটি সাপোর্ট এবং মনিটরিং সিস্টেমের জন্য। আমরা মনে করি যে কোভিড একটি খুবই প্যান্ডেমিক এবং এটা সবার কাছে নতুন একটি রোগ, কিন্তু এই নতুন রোগটির জন্য একসাথে সবাই মিলে কাজ করার যে পার্সপেক্টিভটি, সেই জায়গাটায় আমরা আজকে আলোচনায় বিষয়বস্তু হিসাবে সিলেক্ট করেছি এবং আপনাদের কাছ থেকে আমরা আলোচনাগুলো শুনতে চাই। এবং আজকের আলোচনায় আমাদের সাথে তিনজন গেস্ট স্পিকার রয়েছেন। প্রথমে পরিচয় করে দিচ্ছি আপনাদের সবার পরিচিত, আমাদের গণমাধ্যমের পরিচিত মুখ নাইমুল ইসলাম খান ভাই। নাইম ভাই, আমি বলবো যে বাংলাদেশের সাংবাদিক জগতের একজন দিকপাল এবং তার কন্ট্রিবিউশন ডেভেলপমেন্টের ক্ষেত্রে একটি বড় কন্ট্রিবিউশন। আমার সাথে নাইম ভাইয়ের প্রথম যোগাযোগ হয় 2008 সালে। সেই সময় থেকে আমি নাইম ভাইকে চিনি। আমি জানি যে নাইম ভাই ব্যস্ততার কারণে আমাদেরকে সেইভাবে মনে রাখাও সম্ভব নয় ওনার ব্যস্ততার মধ্যে, কিন্তু এই কোভিড আসাতে আরেকটি সুযোগ পাওয়াতে নাইম ভাইয়ের সাথে আবার সংযুক্ত হতে পারে আমরা মনে করি যে আমরা গর্বিত। এবং আপনারা জানেন যে নাইম ভাই এখন কাজ করছেন চিফ এডিটর হিসেবে দৈনিক আমাদের নতুন সময়। নাইম ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য। থ্যাংক ইউ। এরপরে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি ডাক্তার খলিলুর রহমান, যিনি বর্তমানে এডিশনাল সেক্রেটারি মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স এ কাজ করছেন। কিন্তু খলিল ভাইয়ের একটি বড় অভিজ্ঞতা হলো বিভিন্ন ইউএন এর সাথে কাজ করা, যেমন উনি WHO তে দীর্ঘদিন যাবৎ কাজ করেছেন এবং বিভিন্ন পজিশনে ওনার কাজ করা, সেহেতু ইউএন সিস্টেম সম্পর্কে ওনার একটি বড় অভিজ্ঞতা রয়েছে। তাছাড়াও উনি আপনার বিভিন্ন সময়ে ডোনারদের সাথে, এখন ফরেন অ্যাফেয়ার্স মিনিস্ট্রিতে যেখানে আছেন, ডোনার এবং ইউএনদের সাথে একটি কোঅর্ডিনেশনের জায়গা থেকে উনি কাজ করছেন। সেই সাথে সাথে আমি বলবো যে আমার একটি বড় পাওয়া খলিল ভাইয়ের কাছে, কারণ খলিল ভাই আমার মেডিকেল কলেজের সিনিয়র ভাই, সেহেতু প্রিভিলেজ আমি সবসময় নিয়ে থাকি খলিল ভাইয়ের কাছ থেকে। খলিল ভাই একজন ডাক্তার এবং ডাক্তার হওয়ার পরেও আমাদের মেডিকেল কলেজে বেশ কয়েকজন ফরেন মিনিস্ট্রিতে কাজ করেন। খলিল ভাই তার মধ্যে একজন। খলিল ভাই, আপনাকে ধন্যবাদ দিয়ে স্বাগত জানাচ্ছি যে আমাদের সাথে আজকে জয়েন করার জন্য। এরপরে আপনাদের সাথে পরিচয় করে দিচ্ছি নাবিলা পূর্ণ, যিনি প্রোগ্রাম অ্যানালিস্ট হিসেবে কাজ করেন ইউনাইটেড নেশন পপুলেশন ফান্ড UNFPA তে। উনি মূলত ম্যাটারনাল হেলথটি দেখছেন এবং তার বিভিন্ন ডাটা অ্যানালাইসিস, স্ট্যাটিস্টিক্যাল ডাটা অ্যানালাইসিস করার টিম ওয়ার্কের সাথে যুক্ত। উনি গ্লোবাল হেলথ কেয়ার এবং লিডারশিপ প্রোগ্রামগুলো দেখেন। ওনার একটা স্ট্রং ব্যাকগ্রাউন্ড রয়েছে রিসার্চ প্রফেশনাল হিসেবে। উনি মাস্টার্স ইন পাবলিক হেলথে এবং এপিডেমিওলজি ইউনিভার্সিটি অফ টরন্টো থেকে পড়াশোনা করেছেন। নাবিলা, আপনাকেও আমরা স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে, ব্যস্ততার মাঝেও আপনি যোগ দেওয়ার জন্য। থ্যাংক ইউ। নাবিলা, আমি প্রথমেই আপনার কাছে একটি প্রশ্ন নিয়ে শুরু করতে চাই যে আমরা এই কোভিডটি শুরু হওয়ার পরে থেকে এজ এ সিভিল সোসাইটি অর্গানাইজেশন আমরা মনে করি যে কমিউনিটিকে এঙ্গেজ করে সাকসেস স্টোরিগুলো অনেক বেশি হয়। আমরা যদি আমাদের হেলথ সেক্টরের যে সমস্ত সাকসেস স্টোরি বাংলাদেশে বা অন্য অন্য দেশে আছে, সব জায়গায় আমরা উদাহরণ হিসেবে বলি যে EPI প্রোগ্রাম ইজ এ বিগ সাকসেস ইন আওয়ার কান্ট্রি। আপনি ম্যাটারনাল হেলথের বা চাইল্ড হেলথ বলেন বা UNFPA এরও বিভিন্ন কার্যক্রমে কমিউনিটিকে এঙ্গেজ করে সাকসেস স্টোরিগুলি আমরা দেখতে পাই যে অনেক বেশি হয়। একটি নতুন ডিজিজ হিসাবে এবং প্যান্ডেমিক ডিজিজ হিসাবে আমরা আমাদের দেশে দেখতে পাচ্ছিলাম যে কমিউনিটি এঙ্গেজমেন্টটা অনেক কম। এখন পর্যন্ত সিভিল সোসাইটিদেরকে এঙ্গেজ করে বা কমিউনিটিকে এঙ্গেজ করে সেইভাবে ইনিশিয়েটিভ এখনো নেওয়া হয়নি। আমি প্রথমে জানতে চাই যে UNFPA এই মুহূর্তে কি ধরনের কাজ করছে COVID-19 নিয়ে, এবং আপনাদের কোনো প্রোগ্রাম কি কমিউনিটিকে এঙ্গেজ করে COVID-19 এ কোনো অ্যাক্টিভিটিস আছে কিনা? শামীম ভাই, থ্যাংক ইউ। দিস ইজ অ্যান এক্সেলেন্ট কোয়েশ্চেন, কারণ আমি
বিগত 4 মাস ধরে যে জিনিসটা দিয়ে কাজ করছি আপনি ঠিক সেখানটাই ধরেছেন, which is basically what we are calling the community support teams. তো প্রথমে ইউএনএফপিএ দিয়ে শুরু করি। ইউএনএফপিএ আমরা কমিউনিটির সাথে ইন জেনারেল কোভিড ছাড়া অনেক ক্লোজলি কাজ করি, কারণ আমাদের যে ফ্যাক্টর গুলো আপনি বলেন, ম্যাটারনাল হেলথ, ফ্যামিলি প্ল্যানিং, আমি স্পেসিফিকলি সার্ভিক্যাল ক্যান্সার দেখি, তো সেগুলোর জন্য আমাদের কমিউনিটি এঙ্গেজমেন্টটা খুব বড় একটা কম্পোনেন্ট, আমরা খুব ক্লোজলি কাজ করি। কিন্তু অ্যাজ ইউ হ্যাভ রাইটলি পয়েন্টেড আউট যে এই ডিসকাশনটা এখন কোভিডে ইউ আর অ্যাবসলিউটলি রাইট, যেটা আমরা আগের যত সব এপিডেমিক ছিল, প্যান্ডেমিক তো অনেক আগে হয়েছে, ইভেন 2014 যে ইবোলা আউটব্রেকটা হয়েছিল এপিডেমিকটা, ওইখান থেকেও আমরা অনেক এভিডেন্স জানি যে যদি কমিউনিটির সাথে কাজ করা যায়, কমিউনিটিকে বোঝানো যায় যে রিস্ক ফ্যাক্টর গুলো কি কি, বা আপনার কিভাবে করে আপনি এক্সপোজড হবেন, আপনি কিভাবে করে ডিজিজ ট্রান্সমিশনটা থেকে মানে বিগত থাকতে পারবেন, তাহলে খুব ভালো করে প্রোগ্রাম গুলো করা যায়, ডিজিজটা অ্যাকচুয়ালি মানে কমিয়ে আনা যায়। এইটার উপর বেস করে কিন্তু এপ্রিল মাসে আমরা ডিজিএইচএস স্বাস্থ্য অধিদপ্তরের আন্ডার থেকে আমরা একটা ছোট একটা পাইলট প্রোগ্রাম শুরু করেছিলাম। তো ওই প্রোগ্রামটির নাম ছিল কমিউনিটি সাপোর্ট টিম, আমরা বলছি সিএসটি। তো তখন স্বাস্থ্য অধিদপ্তরের লিডারশিপে খুব ছোট করে 2 সপ্তাহের জন্য আমরা পাইলট করে দেখেছি প্রুফ অফ যে কনসেপ্ট যেটা বলে যে এটা কি অ্যাকচুয়ালি কাজ করে কিনা। তারপর আমরা ওইটার জন্য ফান্ড পেয়ে, যেটা হচ্ছে গিয়ে এই জুনের শেষ থেকে আমরা এটা শুরু করেছি ঢাকা নর্থ সিটি কর্পোরেশন, এবং এটা হচ্ছে একটা মানে মাল্টি এজেন্সি যে ইনিশিয়েটিভ যেটা বলা যায়। এখানে অনেকগুলো ইউএন অর্গানাইজেশন আছে, টেকনিক্যাল এক্সপার্টস হিসাবে এফএও অনেক বড় একটা, এফএও হচ্ছে কি ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশন। যেহেতু কোভিড একটা মানে একটা অ্যানিমাল থেকে হিউম্যানে আসছে, বিকজ করোনা ভাইরাস বেসিক্যালি কিন্তু অ্যানিমালে থাকে। তো এই যে শিফটটা, যেটা আমরা এপিডেমিওলজিস্টরা বলি যে আপনার অ্যানিমাল থেকে শিফট করে হিউম্যানে আসছে, সেই কারণে আমরা সবাই সাসেপ্টেবল এত। এই কারণে এফএও অনেক ইনভলভ, ওনারা টেকনিক্যাল এক্সপার্টিস দিচ্ছে, এখানে ইউনিসেফ ইনভলভ, ইউএনএফপি ইনভলভ, ডব্লিউএফপি ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম ইনভলভ, ব্র্যাক হচ্ছে গিয়ে আমাদের ইমপ্লিমেন্টিং পার্টনার ইন দ্য গ্রাউন্ড। আমাদের সাথে আরো সিভিল সোসাইটি বলতে অনেক ভলান্টিয়ার অর্গানাইজেশন আছে যারা কাজ করছে, যেমন প্ল্যাটফর্ম, হিমু পরিবহন, ইয়াং বাংলা। আমরা সবাই মিলে যেটা করছি যে আমাদের ডেটা সাপোর্ট কিন্তু অ্যাকচুয়ালি দিচ্ছে A2I। তো এটাতে যেটা হচ্ছে, সবাই যখন ফোন দেয় 333 নাম্বারটায় সিটিজেনরা যারা কমপ্লেইন করছে যে তাদের কোন রকম সিমটম আছে কোভিড এর মতো, আমরা চেষ্টা করছি, শুরু করেছি ঢাকা নর্থ দিয়ে, সেই জায়গার এলাকার যে মানুষগুলো তাদের কাছে রিচ করতে, এবং তাদের কাছে গিয়ে আমরা বলছি যে তাদের কি লাগবে, সুযোগ সুবিধা লাগবে, তাদের কি অ্যাকচুয়ালি ডিজিজটা আছে কিনা। এই পুরো কনসেপ্টটাকে আমরা সিনড্রোমিক কোয়ারেন্টাইন বলছি। আমি খুব এপি টার্মস বলছি, এটা একটু সরি, এটা বোঝানোর জন্য, কারণ আমরা বাংলাদেশে আমরা জানি রাইট নাও আমাদের টেস্টিং ক্যাপাসিটি ঠিক অনেক একটা বেশি না রাইট নাও, অনেক কারণে। তো সেই কারণে আমরা যেটা করছি যে যখনই আমরা কাউকে পাচ্ছি যে যার এরকম সিমটমস আছে যে তার কোভিড থাকতে পারে, তাকে আমরা বলছি যে আপনি বাসায় থাকবেন, আপনার বাসার সবাইকেও বাসায় থাকতে বলবেন এবং মাস্ক পরবেন, যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট। তো এই জিনিসটা আমরা করছি। আমরা ঢাকা নর্থ সিটি কর্পোরেশন থেকে অনেক সাপোর্ট পেয়েছি from the honorable mayor sir, secretary sir, ওনাদের যে যত সবাই আছে, এবং it's going pretty well. We hope to scale it up, and we also want to engage with the civil society in this forum as it's going to expand, because we really think যে আমরা যদি কমিউনিটিকে এম্পাওয়ার না করতে পারি, ওনারা যদি ওন না করে যে তাদের এই ডিজিজটা প্রিভেন্ট করতে হবে, তাহলে এটা আগাবে না। So that's the answer যে আমরা really from UN society, from government, from lots of NGOs, we are really working on this. ওকে, আপনার এই পয়েন্ট থেকে আমি প্রাসঙ্গিক অর্থাৎ আপনি প্রথম যে কথাটি বলেছিলেন যে আপনি ক্যান্সার নিয়ে কাজ করেন, আপনি রেসপন্সিবল। আমি জাস্ট ছোট্ট একটা জিনিস জানতে চাই যে যেহেতু আমি নন কমিউনিকেবল ডিজিজে আমার অনেক ফোকাস, রিসেন্টলি আমরা একটা ছোট কাজ পেয়েছি, সেটি হলো এনসিডি অ্যালায়েন্সের সাথে, গ্লোবাল এনসিডি অ্যালায়েন্স আমাদের সংগঠন এভিডেন্স এবং নন কমিউনিকেবল ডিজিজ ফোরাম বাংলাদেশকে একটা দায়িত্ব দিয়েছে যে আগামী 6 মাস অ্যাডভোকেসি করার জন্য
to include non-communicable disease into the COVID-related activities within the country. এখানে ক্যান্সার আপনারা এই কোভিড এর সময় কোন কি ইনিশিয়েটিভ আপনাদের ছিল টু এনশিওর দ্য সার্ভিস ফর দ্য ক্যান্সার পেশেন্ট? Right. So thank you for the question again. আমাদের UNFPA এর ম্যান্ডেটে যেটা নিয়ে আমরা কাজ করি সেটা হচ্ছে কি সার্ভিক্যাল ক্যান্সার। তো আমি অন্য ক্যান্সার নিয়ে কথা বলতে পারবো না, সার্ভিক্যাল ক্যান্সার নিয়ে যেটা বলতে পারি, আমরা যে ন্যাশনাল সার্ভিক্যাল এন্ড ব্রেস্ট ক্যান্সার সেন্টার আছে DSMMU তে এবং DGHS এর আন্ডারে যেটা, তাদের সাথে আমরা খুব ক্লোজলি কাজ করি। তো আমরা দেখতে পাচ্ছি যে প্রথম যখন কোভিড শুরু হলো এই ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিলের দিকে, প্রত্যেকটা যে উপজেলা হেলথ কমপ্লেক্সে বাংলাদেশে যেখানে হয় স্ক্রিনিং এর হারটা কিন্তু কমে গেছে, কারণ মানুষরা যায় না, মানুষরা হেলথ ফ্যাসিলিটিতে যাচ্ছিল। তো উই স্টার্টেড টু গেট রিয়েলি ওয়ারিড, বিকজ এটার যে কারণে যে প্রবলেমটা হচ্ছে যে যদি স্ক্রিন না করি, অনেক যদি এটা মানে কিউমুলেটেড হতে থাকে, আমরা কিন্তু কোহর্টকে মিস করছি। এবং এই যাদেরকে স্ক্রিন করে আমরা পেতাম ক্যান্সারের মানে প্রি ক্যান্সার স্টেজে, আমরা কিন্তু তাদের মিস করছি। তো এটা নিয়ে we have had conversations with the national center, with DGHS, এবং আমরা যেটা করছি that we are trying to ensure that as things become normal, আমাদের যে মিডওয়াইফরা আছে, যে নার্সরা আছে যারা সার্ভিক্যাল ক্যান্সার স্ক্রিনিং করে, তাদেরকে আমরা ইনফেকশন প্রিভেনশন কন্ট্রোলের উপর একটা ট্রেনিং দিয়েছি। কিছু কিছু জায়গায়, সব জায়গায় এখনো কভার করা যায়নি অফকোর্স, বাট এই ট্রেনিংটা দেওয়াতে যেটা হচ্ছে যে তাদের কাছে যদি কোনো মহিলা আসে, তারা যাতে স্ক্রিনিংটা কন্টিনিউ করতে পারে, এইটা একটা। And the problem is যে এখন আমাদের we all know যে আমাদের হেলথ কেয়ার এত সিস্টেমটা এত ওভারবার্ডেন রাইট নাও, যে পেশেন্টরা আছে যাদের ক্যান্সার অ্যাকচুয়ালি, তারা এখন ট্রিটমেন্ট কিভাবে পাবে, এবং তারা আসলে সাসেপ্টেবল বিকজ অলসো ফ্রম কোভিড এন্ড অলসো ফ্রম দ্য ল্যাক অফ ট্রিটমেন্ট ফর ক্যান্সার। তো আই থিঙ্ক এটা একটা খুবই ইম্পর্টেন্ট পয়েন্ট। এটা নিয়ে আমাদের সার্ভিক্যাল ক্যান্সার নিয়ে কথা হচ্ছে BSMMU এর সাথে, বাট ওভারঅল সব ক্যান্সারের জন্য যে NICRH যা করছে হয়তো সেটার ব্যাপারে আমি ঠিক বলতে পারবো। থ্যাংক ইউ। আমি খলিল ভাই আপনার কাছে একটু আসি। খলিল ভাই, আপনি তো ফরেন মিনিস্ট্রিতে কাজ করছেন, এবং আমার এই কোভিড ইজ এ প্যান্ডেমিক ডিজিজ, এবং বিভিন্ন দেশে এটা যেহেতু ছড়িয়ে পড়েছে, বাংলাদেশের ফরেন মিনিস্ট্রির পার্সপেক্টিভ থেকে আপনারাও নিশ্চিত কোভিড নিয়ে অনেক কাজ করছেন। আমি দুটো বিষয় একটু জানতে চাই। একটা হলো যে ফরেন মিনিস্ট্রি COVID-19 কি কি কাজ করছে, এটা যদি আপনি আমাদেরকে একটু জানান, সেটা একটা আমাদের জন্য সুবিধা হবে। সেকেন্ড হলো যে এই প্যান্ডেমিক ডিজিজে রিসোর্স একটা বড় পার্সপেক্টিভ, এই জায়গাটায় আপনারা ইউএন এবং ডোনারদের সাথে কি ধরনের আমরা আপনাদের ইন্টারাকশন গুলো হচ্ছে, রিসোর্স মোবিলাইজেশন, টেকনোলজি মোবিলাইজেশন, অ্যাজ ওয়েল অ্যাজ আপনার অন্যান্য সাপোর্ট গুলি যেন এনশিওর করা যায়, সেই ব্যাপারে যদি আপনি আমাদের সাথে একটু শেয়ার করেন। শামীম, থ্যাংক ইউ। অনেকদিন পর আপনার সাথে, আই থিঙ্ক প্রথম আপনার সাথে এরকম দেখা হচ্ছে। আসলে আমি দীর্ঘদিন, আপনারা যারা নাবিলা, আপনি হয়তো আমাকে চেনেও না, দেখেননি কোনোদিন। আমি দীর্ঘদিন দেশের বাইরে ছিলাম, যদিও ফরেন সার্ভিসের, বাট আই স্পেন্ট মেনি ইয়ার্স ইন দি ইউএন সিস্টেম। লাস্টলি ব্যাংককে ছিলাম যে WHO রিপ্রেজেন্টেটিভ ইন UNESCAP। আসলে আমার এখন যে দায়িত্ব, আমি ডাক্তার হওয়ার পরে ফরেন সার্ভিসে আসি, তারপর আমি PhD করি পাবলিক হেলথে। So my duty, basically my job was public health policy expert or advisor. So এখন আমি যে কাজ করছি, ব্যাক টু মাই প্যারেন্ট মিনিস্ট্রি, এখন কিন্তু আমি হেলথ নিয়ে কোনো কাজ করি না। আমি আসলে ইন এডিশন টু নাম্বার অফ স্পেসিফিক এরিয়াস, আমাকে বিকজ অফ মাই হেলথ ব্যাকগ্রাউন্ড, এবং আমি এমন একটা সময় ফিরেছি যখন কোভিড নিয়ে সবাই ব্যস্ত, এবং আমাকে এই জন্য চিফ কোঅর্ডিনেটর ফর করোনা সেল ইন ফরেন মিনিস্ট্রি বানানো হয়েছে। সেই হিসেবেই আমি, দিস ইজ মাই এডিশনাল ডিউটি, এবং এটা নিয়ে আমি সারাক্ষণ ব্যস্ত থাকি। আমি যেটা বলবো বেসিক্যালি, যে এটা একটা ভালো প্রশ্ন করেছেন আপনি, যে আমি কি কি কাজ ফরেন মিনিস্ট্রি করছি ইন হেল্পিং দি কান্ট্রি ইন ম্যানেজিং দিস প্যান্ডেমিক। বেসিক্যালি আমরা অনেক কিছু করছি, অনেক কিছু করছি। আপনি যদি কোভিড রিলেটেড কাজের কথাই বলেন, প্রথমত যে আমরা ধরেন যে এই যে ইনিশিয়ালি যেটা বাংলাদেশে, যেটা এখনো হয়তো বা আছে, যে কোভিড ম্যাটেরিয়ালের অনেক অভাব ছিল।
PPE থেকে শুরু করে N95 masks, sanitizer, many things. So we really work very hard with our countries, I mean our friendly countries. I think every country came forward with the support to really mobilize those materials initially. এখন এবং একই সাথে আমরা আমাদের যে ইন্ডাস্ট্রিজ আছে, গার্মেন্টস ইন্ডাস্ট্রি, ওদেরকেও আমরা কিন্তু এম্পাওয়ার করেছি যে র মেটেরিয়ালস আমদানির মাধ্যমে তারা নিজেরাই যাতে এগুলো উৎপাদন করতে পারে। আজকেও আমাদের আসিয়ান কান্ট্রিজ গুলো বেক্সিমকো উৎপাদিত যেটা পিপিই, যেটা আমেরিকা আমরা 6.5 মিলিয়ন এক্সপোর্ট করছি, কানাডাই করছি, ওইগুলো আজকে আমাদেরকে তারা ডোনেট করলো। এইগুলো কিন্তু আমরা করেই যাচ্ছি। We are mobilizing all kind of materials, including high flow oxygen nasal cannula, including ventilators, and we are providing these to different government hospitals, of course, not any private clinics or hospitals. So this is one of the main tasks. তারপরে একটা সময় একটা ধোঁয়া উঠলো যে হাইড্রোক্সিক্লোরোকুইন খুব ভালো কাজ করে, তখন কিন্তু ফরেন মিনিস্ট্রি ওয়াজ ইনভলভ ইন ইম্পোর্টিং দি র ম্যাটেরিয়ালস স্পেশালি ফ্রম ইন্ডিয়া। তখন আমাদের মাধ্যমে কিন্তু তাদেরকে কোম্পানিগুলোকে যেতে হচ্ছে এবং আমি অ্যাপ্রুভাল দিতাম যে ইয়েস, আমরা ওদেরকে রিকোয়েস্ট করলে ওরা তখন দিত। সো দোজ raw materials we really facilitated to bring to Bangladesh. এবং বাংলাদেশ is very proud, এবং ফরেন মিনিস্ট্রি is very proud of our work, যে আমাদের উদ্যোগে কিন্তু আমরা এই কোভিড রিলেটেড মেডিসিনে কিন্তু আমরা একই সাথে কিন্তু আমরা বিদেশে রপ্তানি করছি। এই যে রেমডেসিভির, হাইড্রোক্সিক্লোরোকুইন, তারপরে ওই যে যেটা ভেরিটাস বানাচ্ছে, আমি তো নাম ভুলে গেলাম, ইভারমেকটিন, কি নাম শামীম আমাদের? ইভারমেকটিন। হ্যাঁ, এক্স্যাক্টলি। এগুলা কিন্তু অনেক দেশে কিন্তু আমরা এক্সপোর্ট করছি। সো উই আর নট অনলি সাপোর্টিং দি হেলথ মিনিস্ট্রি বাট অলসো সাপোর্টিং আওয়ার ইকোনমি বাই এক্সপোর্টিং দিস ম্যাটেরিয়াল। তারপরে মূল যে কাজ আমার, যেটা আমার দায়িত্ব বলে, আপনি কোঅর্ডিনেটর বললেন, সবাই বলে। সো উই আর রিয়েলি কোঅর্ডিনেটিং উইথ দ্য নাম্বার অফ এজেন্সিস। যেমন কোয়ারেন্টাইন পলিসি, এটা নিয়ে ইনিশিয়ালি আপনারা দেখেছেন সবাই, আমরা সবাই বাংলাদেশি, অস্ট্রেলিয়া থেকে একটা ফ্লাইট আসার পর কি ধরনের ঘটনা ঘটেছিল। এরপরে উই ওয়ার্ক উইথ আওয়ার আর্ম ফোর্সেস, নাও উই গট AFD in managing the quarantine, and we have set the policy, we have helped setting up this facilities, যেখানে এই যে আশকোনা হজ ক্যাম্প বলেন, এখন ঢাকাতেই প্রায় 3000 লোককে আমরা কোয়ারেন্টাইন করতে পারি। অ্যাট দি সেম টাইম দেশের বিভিন্ন জায়গায়, এটাও আমাদের আর্ম ফোর্সেস করছে, 9টা সেন্টার আছে যেখানে ইচ্ছে করলে আমরা রাখতে পারি। ধরেন যে অনেক শ্রমিক আসছে, একটা বড় একটা ব্যাপার। দিস ইজ ওয়ান ভেরি গুড থিং এবং ভেরি ইম্পর্টেন্ট থিং ফর মিনিস্ট্রি ইজ ইনভলভ ইন। ধরেন যে একটা এলাকার থেকে 1000, 2000, 5000 শ্রমিক আসতো, অনেক সময় এলাকা ভিত্তিক শ্রমিক আসে, আমরা কিন্তু তাদেরকে ওখানে কোয়ারেন্টাইনে পাঠিয়ে দিই আর্মিদের তত্ত্বাবধানে। ইটস ভেরি অর্গানাইজড নাও। হ্যাঁ, যাদেরকে যাওয়ার কথা, দোজ হু আর হ্যাভিং সিমটম, এবং যাদের যে এখন তো সার্টিফিকেট নিয়ে আসছে, যাদের সার্টিফিকেট নাই তাদেরকে ইমিগ্রেশনের পরে আর্মির কাছে হ্যান্ড ওভার করে দেওয়া হয়, and they take them. There is no chaos these days, you don't see any chaos. আর রিপেটিশনে যেটা আমরা বড় একটা কাজ করছি, আপনারা দেখছেন কোভিডের কারণে বিভিন্ন দেশ থেকে বেশ কিছু উল্লেখযোগ্য সংখ্যক শ্রমিক আমাদের ফেরত আসছেন। Still we have been able to manage to bring back very little number of our workers. আপনি যদি ইন্ডিয়া পাকিস্তানের কথা বলেন, তারা 10 লাখের মধ্যে 1 মিলিয়ন, অনেক দেশ 5 লাখ 7 লাখ নিয়ে এসেছে। আমরা কিন্তু এখন পর্যন্ত দিস নাম্বার ইজ ইভেন নট 50,000। আমাদের উপর অনেক প্রেশার ছিল। থ্রু আওয়ার ডিপ্লোমেসি উই হ্যাভ স্পোকেন উইথ আওয়ার কান্ট্রিজ ইন দি ফ্রেন্ডলি কান্ট্রিজ, ডেস্টিনেশন কান্ট্রিজ, স্পেশালি দি গালফ কান্ট্রিজ, যে না, উই উইল টেক আওয়ার পিপল ব্যাক, বাট উই হ্যাভ টু হ্যাভ দিস কোয়ারেন্টাইন ফেসিলিটিস, so that we can really put them in a very organized way, যে কোয়ারেন্টাইন যাতে করা যায়। 14 দিন পর আবার 3000 লোককে আমরা আনতে পারি। এরা যাদেরকে হসপিটালে যাইতে হবে, যাদের কোনো সিমটম নাই, তারা বাসায় যেতে পারে। অনেকে আমরা হোম কোয়ারেন্টাইনের ব্যবস্থা করছি। এক্ষেত্রে আমি একটা কথা বলি, আপনি এখানে যেহেতু কমিউনিটি ব্যাপার নিয়ে একটা কথা আসছে, এখানে যাদেরকে আমরা হোম কোয়ারেন্টাইনে পাঠাচ্ছি, কোনো সিমটম নাই, বাট উই আর ট্র্যাকিং দেম। তাদেরকে যে এলাকায় পাঠানো হচ্ছে, সেই এলাকার লোকাল গভর্নমেন্ট যারা আছে, ধরেন যে ডিসি থেকে শুরু করে, সিভিল সার্জন থেকে শুরু করে, উপজেলা নির্বাহী অফিসার, UNFPA, প্লাস হলো যে গ্রাম পঞ্চায়েতে যারা আছে মেম্বার, এদেরকে ইনভলভ করা হচ্ছে। এই লোক এই গ্রামে গেছে, সো ইউ হ্যাভ টু মনিটর দিস পারসন। সো দ্যাট ইজ হাউ উই আর
used in the community in terms of ensuring the quarantine. This is very good thing because basically this theme is community involvement. So this is one thing we are doing. আরো বড় আকারে যেটা আমরা ঢাকাতে করছি বিভিন্ন মন্ত্রণালয়ের সাথে, আপনি ভ্যাকসিন নিয়ে অনেক কথা বলছেন। এখন আমরা যেটা এই মুহূর্তে যারা কথা বলছি, আমি জানি না যে এটা ফাইনালি থার্ড স্টেজ ট্রায়ালের ব্যাপারে কি হবে, whether the vaccine will be really ready for use, we don't know. But once it is ready, we have already spoken to a number of countries, China, UK, including India. President Serum India is also involved in third stage trial. As soon as the vaccine is ready, we will get the raw materials, and our companies, pharmaceutical companies, they will produce this vaccine in Bangladesh so that our people can get the vaccine at the same time. At the same time, globally, এটা নাবিলা জানবেন, globally আপনি জানেন যে COVID-19 একটা রেজলিউশন ওয়ার্ল্ড হেলথ অ্যাসেম্বলি এই বছরই অ্যাডপ্ট করেছে, এটা ইউ রেজলিউশন, এন্ড উই আর ভেরি মাচ পার্ট অফ দ্যাট রেজলিউশন। এবং ওই রেজলিউশন আওতায় যেটা আমাদের জিডিপি যাদের 2000-এর নিচে, তারা এটা কিন্তু বিভিন্ন আপনি জানেন যে গাভি অ্যালায়েন্স, গাভি এসিটি, এর মাধ্যমে কিন্তু এই ভ্যাকসিনগুলো আমরা কিন্তু বিনা পয়সায় পাবো। So once the vaccine is available, I think Bangladesh and people in Bangladesh, আমরা সবার জন্য আমরা ভ্যাকসিন ইনশাআল্লাহ এটা প্রোভাইড করতে সক্ষম হব। So we are really working around the clock to really look at these issues. এবং যেটা আমি বলবো যে আমার হয়তো বা আমার একটা পার্সোনাল একটা আপক ছিল, আগের হেলথ সেক্রেটারি আমার ব্যাচমেট ছিলেন, আমি যখন ডাইরেক্টর ছিলাম দিল্লিতে, উনি আমার স্বামী ইনো, he worked with me, I took him. So in the health ministry, TC Health, everybody knows me, so that is the comfort zone, comfort level I have, and I think that is working very well. And যেটা আমি দুইটা জিনিস আমি বলতে চাই, কমিউনিটি অ্যাপ্রোচ নিয়ে, কমিউনিটি ইনভলভমেন্ট নিয়ে। আপনি জানেন যে কোভিডের ব্যাপারে সবাই আমরা বলি, আপনারাও বলেন, নাবিলেরা আরো বেশি বলে, আমি এখন আই ডোন্ট really think that I am part of Indian system at all. I am on the other side of the aisle. The whole of government approach, which I personally believe, যেটা সবাই বলে, এবং আমি মনে করি যে এটা বাংলাদেশেও বিদ্যমান। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে এই জিনিসটা এনশিওর করা হয়েছে। উনি নিজে প্রতিটি ডিস্ট্রিক্ট কমিশনের সাথে কথা বলেন, নিজে যে সমস্ত সেক্রেটারি বিভিন্ন যারা দায়িত্বে আছেন তাদের সাথে কথা বলেন, এবং ওনার নেতৃত্ব দেওয়ার কারণেই কিন্তু গভর্নমেন্ট, দি হোল অফ গভর্নমেন্ট অ্যাপ্রোচ ইজ ওয়ার্কিং সো ওয়েল। সাথে আমি যেটা বলতে চাই, এটা আমার পার্সোনাল কথা, আমি যেটা মনে করি, এটা ইউএনের পক্ষ থেকে বলছি না, সরকারের পক্ষ থেকে বলছি না, আমি মনে করি যে along with whole of government approach, we need whole of society approach. That the whole society should be involved in managing this crisis. আপনি যে অনেকে বলে যে আপনারা মসজিদ কেন বন্ধ করেন না, অনেক দেশ তো করেছে, ইভেন ইনক্লুডিং ইভেন মিডল ইস্ট কান্ট্রিজ, কিন্তু আমরা কিন্তু বন্ধ করি। বাট উই হ্যাভ সেট দি পলিসি that how people can go to mosque, who can go to mosque, and how they can offer prayer. আপনাকে আমি একটা কথা জিজ্ঞেস করি, যে আপনি যদি একটা পরিবারে থাকেন, সেই পরিবারে যদি একজন বয়স্ক লোক খুব নামাজি হয়, যে আমাকে যেতে হবে, সেখানে তার ছেলে আছে, তার মেয়ে আছে, তার ছেলের বউ আছে, কিংবা মেয়ের স্বামী আছে, তারা তো বলতে পারে যে দিস ইজ নট দি টাইম ফর ইউ টু গো টু মস্ক। এই যে পারিবারিক যে দায়িত্ব, যেটা ব্যক্তিগত যে দায়িত্ব, এগুলো কিন্তু আমরা কিন্তু পালন করছি না। আমরা সবাই কি চাই, সরকার সব করে দিবে। যে আমি ঠিকই যাব লঞ্চে হাজার হাজার লোকের মাধ্যমে, এর সাথে বাসে উঠবো সবার সাথে, মসজিদে একজন গা ঠেলাঠেলি করে গিয়ে নামাজ পড়বো, আর সরকার আপনাকে সব ঠিক করে দেবে। এটা কিন্তু ঠিক না, যে আপনি একটা অ্যাজ এ সিটিজেন ইউ হ্যাভ দি রেসপন্সিবিলিটি। এটা আমি মনে করি যে সরকারের সাথে সাথে সরকার একা যতটা সম্ভব করছে, আমাদের সীমিত সামর্থ্যের ভিতরে করছি আমরা, কিন্তু জনগণকে, কমিউনিটিকে, পরিবারকে, ব্যক্তি সত্তাকে যদি আমাকে এগিয়ে নিয়ে না আসতে পারি, যদি তারা না আসেন, তাহলে কিন্তু এইটা ভালোভাবে ম্যানেজ করা সম্ভব না। আমি আপাতত এইটুক বলি, পরে যদি সুযোগ থাকে তাহলে আপনার এই ফান্ডিং পার্টটা বলবো, নাকি এখনই বলতে চাই? পরে আবার আসছি, আমরা নঈম ভাইকে একটু করে আবার আসছি। নঈম ভাই, তবে এই কোভিড আসার পরে আমার ব্যক্তিগত মতামত যে একটা হলো ফ্রন্ট লাইনে আপনার ডাক্তাররা কাজ করছে,
এবং স্বাস্থ্যকর্মীরা কাজ করছে সেবা দেওয়ার জন্য। কিন্তু সামাজিক যে বিভিন্ন রকম আমরা অসংলগ্ন জিনিসগুলো দেখতে পাচ্ছিলাম এবং কোথায় ক্রাইসিস আছে না আছে, এইটার জন্য যদি সবচেয়ে ধন্যবাদ দিতে হয় সেটা হলো গণমাধ্যম কর্মীরা। এখানে গণমাধ্যম কর্মীরা যেখানেই কোনো কিছু খারাপ কিছু দেখেছে তারা তাদের মিডিয়াতে নিয়ে এসেছে এবং তারা আমি বলবো যে অ্যাপ্রিসিয়েট করার মতন একটা ভূমিকা রাখতে পেরেছে। এবং এই জায়গাটায় আমার মনে হচ্ছিল যে এই গণমাধ্যম কর্মীদের যে কাজগুলি হচ্ছিল, সরকার অনেক সময় বাধ্য হয়ে এই গণমাধ্যম কর্মীদের তথ্য আসার জন্য সেগুলিকে ইনিশিয়েটিভ নিয়েছেন বা প্রোঅ্যাক্টিভ হয়েও নিয়েছেন। এখন আমার একটা গ্যাপ মনে হচ্ছিল, সেটা হলো যে সিভিল সোসাইটি, কমিউনিটি, মানুষকে এঙ্গেজ করা, সেই জায়গাটার আপনার অনুভূতিটা কি, আপনার এক্সপিরিয়েন্সটা কি? কারণ এটা যদি দেখেন যে ৭১ মুক্তিযোদ্ধা যদি আমরা বলি, ৯০-এর আন্দোলন যদি আমরা বলি, তাহলে সমস্ত কিছুর মধ্যে জনগণকে সম্পৃক্ত করা একটা বড় পার্সপেক্টিভ থাকে। এখানে সিভিল সোসাইটি বা জনগণকে সম্পৃক্ত করা, যেটা খলিল ভাইও বললেন, একটা গ্যাপ একটা আমরা দেখতে পাচ্ছি। এই গ্যাপটা সম্পর্কে আপনার মন্তব্য, এবং আমি এর সাথে সাথে একটু বলতে চাই যে আরেকটা জিনিস, যে এখানে কি সরকারেরও একটু বা ইউএন বা ডোনার এজেন্সিরও কি আরেকটু প্রোঅ্যাক্টিভ হওয়া উচিত না, যে এই সিভিল সোসাইটির জনগণকে কিভাবে সম্পৃক্ত করা যায় সেই জায়গাটায়? এটা সম্পর্কে আপনার মন্তব্যটা শুনতে চাই। আমি এখানে এটা কি নাইম ভাইকে? জি জি, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। না, দিস ইজ এ ভেরি ইন্টারেস্টিং ইস্যু, এখানে আমার কথা বলতে ভালোই লাগবে। জিনিসটা হচ্ছে, ইভেন বিফোর কোভিড আমি আমার জীবনের শেষ মিডিয়া প্রজেক্ট হিসেবে, আদার দেন টেলিভিশন, এই নিউজ পেপারের পরপর যেটা আমি অলরেডি কাজ করছিলাম, সেটা হলো একটা হিউজ ম্যাসিভ একটা প্ল্যাটফর্ম করা, যেখানে সাধারণ মানুষ, আপনি যেটাকে সিভিল সোসাইটি বলছেন, যে নাগরিকরাই সমস্ত তথ্যপত্র দিবে। তারা সাংবাদিকতা করার অর্থে লিখবে না, তারা যে কোনো কিছু লিখবে। মানে তাদের যদি তাদের মেয়ের একটা শরীর খারাপ হয়, লিখবে শরীর খারাপ, ওই শরীর খারাপের বাটনে চাপ দিবে। এটা অ্যাপ ওইভাবেই ডিজাইন করা হবে। এখন আপনি এনিথিং এন্ড এভরিথিং সে দিবে। তার এখানে যদি এটা রাস্তায় কোনো ভাঙন হয়ে থাকে বা গর্ত হয়ে থাকে, সে এটা করতে পারবে। সম্ভব হলে সে ছবি দিতে পারবে, যাদের পক্ষে সম্ভব। এইভাবে একটা জার্নালিস্টিক অ্যাপ বা একটা ম্যাসিভ একটা প্ল্যাটফর্ম করার আগ্রহ নিয়ে আমি কাজ শুরু করেছি। ধীরে সুস্থে আগাচ্ছিল, কারণ আমার দৈনিক প্রিন্ট পত্রিকাটা আরেকটু দাঁড়ালেই ওটা নিয়ে আমি সামনে আসবো। কিন্তু যখন এই কোভিড আসলো, তখন আমরা দেখলাম যে আমাদের যে মেইন স্ট্রিম জার্নালিজমেরও অ্যাক্সেস তো আসলে লিমিটেড শেষ পর্যন্ত। যদিও আমি এতদিন ভাবতাম যে বাংলাদেশে, আসলে পৃথিবীর যে কোনো জায়গাতেই, আমি বিশেষ করে এখন বাংলাদেশের আলোচনা করছি, বাংলাদেশে আর কোন স্ট্যাবলিশড মেকানিজম আছে নাকি যেটা উপজেলা লেভেল পর্যন্ত, অন্তত উপজেলা লেভেলে আমাদের কমপক্ষে 50 জন জার্নালিস্টের একটা গ্রুপ কাজ করে বিভিন্ন পত্রিকার। একেবারে যদি নাও থাকে, এখানে কনফ্লিক্টিং অনেক উপজেলাতে 3টা প্রেস ক্লাবও আছে, 4-5টাও থাকে কোথাও। তো ওইগুলি ধরেন তাদের মধ্যে দ্বন্দ্ব, এটা সেটা, এগুলি একটা ডিফারেন্ট আলোচনার বিষয়। কিন্তু আমার ইস্যু হলো যে এখানে তো 50টা মানুষ আছে যাদের কাজ হলো মনিটর করা। তারা কিন্তু ন্যাচারাল মনিটর। এটা আপনি যখন যে বিষয়ে বলবেন, তাদের কিন্তু কোনো বিষয়ের সীমাবদ্ধতা নাই। একজন নারীর উপরে কোনো নির্যাতন হইলে, একটা বাচ্চা ছেলে বা মেয়েকে যদি অ্যাবডাক্ট করা হয় কিংবা কেউ অ্যাবিউজ করে, আপনি কেবল যে কোনো একটা ইস্যু বলেন না, স্কুলে নকল হয় কিংবা টিচার ছাত্রকে অ্যাবিউজ করে, ক্লাসে পিটায়, এনিথিং এন্ড এভরিথিং এর মনিটর হলো ওইটা। তো আমার তো মনে হয় এই
ডোনার, ইউএন সিস্টেম, গভর্নমেন্ট সবাই তো মানে একদম মানে গভীর আগ্রহে এই সাংবাদিকদেরকে না মাঝে মাঝে একটু প্রশিক্ষণ দিয়ে টিয়ে তাদেরকে একটু রাখা, আপ টু ডেট রাখা, যেন কারেন্ট বিষয় আশয়গুলি বুঝে ভুলটা কম করতে পারে এবং পার্টিসিপেট আরো বেশি করতে পারে। কিন্তু ইভেন আফটার দ্যাট আমি এটাকে বলতে চাচ্ছি যে এটা সংখ্যায় কম। কারণ একজন উপজেলা লেভেলে একজন সাংবাদিক গ্রামের অনেক ছোট ঘটনা স্ক্রিনিং হইতে হইতে উপজেলা সদর পর্যন্ত আসেও না। ছোট ছোট নির্যাতন, ছোট ছোট নিপীড়ন, ছোট ছোট ত্রুটি, ছোট ছোট অসুবিধা, তার হয়তো বইয়ের অসুবিধা, একটা ছেলে বা মেয়ে লেখাপড়া করছে, তার খাতা নাই লেখা, তার কলম নাই, পেন্সিল নাই, আমি ছোট ছোট জিনিস। তো আমাদের ওই প্ল্যাটফর্মটা হবে এইরকম, সবাই তার অভাব অভিযোগগুলি জানাবে। জানালে এটা মিডিয়াও ব্যবহার করতে পারবে, প্রশাসনও ব্যবহার করতে পারবে। তারা যে লেভেলে, ধরুন একজন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান যদি চায় ওই প্ল্যাটফর্মে থেকে তার ইউনিয়ন থেকে কি কি ইনফরমেশন আসে সেটা অ্যানালাইজ করতে পারবে, ডাটাটা নিতে পারবে, রিট্রিভ করতে পারবে। আবার যদি উপজেলা লেভেলে হয় সেও পারবে, ন্যাশনাল লেভেলে পারবে, ডিস্ট্রিক্ট পারবে। মানে এটা হলো তাৎক্ষণিকভাবে পারবে, এটার ভেতরেই এগুলি অ্যানালাইসিস গুলি তৈরি হয়ে যাবে, ডাটাটা চলে আসবে যে আমার মানে আমার গ্রামে বা আমার উপজেলায় এখন 12 জন মানুষ আছে যারা অসুস্থতা নিয়ে প্রবলেমে। তাইলে তো ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের পক্ষে খোঁজ খবর নেওয়া ইজি হয়ে যাচ্ছে। জাতীয়ভাবে এটা খোঁজের জন্য তো না, জাতীয়ভাবে হবে ডেটা, সেটা আমরা আবার ইউজ করতে পারবো। প্যান্ডেমিকের সময় এসা মনে হলো যে আমরা যে এই যে ধরেন নানান ভাবে রিপোর্টিং করেছি, আমি মনে করি সাংবাদিকতার মানুষজন অলমোস্ট প্রায় ফ্রন্ট লাইনের যোদ্ধার মতোই কাজ করেছে এবং কাজ করে অনেক উপকার করেছে। অনেক ভালো জিনিস, মন্দ জিনিস, অন্যায়, অবিচার, দুর্নীতি, সবকিছুই মানে ভালো কিছু, ধরেন প্লাজমা থেরাপি নিয়ে কে কাজ করছে এটা নিয়ে আমরা, আমার সাংবাদিক বুঝেও না, গিয়ে গিয়ে ডাক্তারের বক্কা খেয়া খেয়া বুঝছে। কারণ সে এক কথায় বুঝে না, তো কি বুঝে না বুঝে, একবার ভুল করে, দুইবার ভুল করে। আমি মাঝে মাঝে ডেইলি স্টার, প্রথম আলোর ভুল ভ্রান্তি দেখা আমি হতাশ হয়ে যাওয়ার মতো অবস্থা। কিন্তু আমি এটা বুঝছি যে এটা তো প্রথমবার, এরকম জিনিস তো তারা হ্যান্ডেল করে নাই, মানে আমাদেরও কেউ হ্যান্ডেল করে নাই। প্রথম আলো তো আলাদা কিছু না, অনেক ছোট ছোট ইস্যুতে তারা ভুল করছে। এটা মনে করো ডাক্তার জাফরুল্লাহ যখন তার কিট নিয়ে আসলো, এই কিট নিয়ে মানে এটা একটা বিজ্ঞান বিষয়ক কাজ, এটার শুরু হয়ে গেল একটা পাবলিক রিলেশনস কাজ। তো এইগুলিও ডেইলি স্টার, প্রথম আলো বিষয়টাই বুঝতেছে না যখন রিপোর্টিং করতেছে, পলিটিক্যাল রিপোর্টিং এর মতো রিপোর্ট করতেছে, মনে হচ্ছে যেন কেউ একটা বক্তৃতা দিল, বক্তৃতা রিপোর্টিং। বাট দিস ইজ অ্যাবাউট সায়েন্স, এটা তো বক্তৃতা রিপোর্টিং না। তো এনিওয়ে, তো জিনিসটা হলো যে প্যান্ডেমিকটা প্রমাণ করেছে যে এটা বলেন মানুষের সাধারণ লেখাপড়া, স্বাস্থ্য সেবা, মানে এটা পাবলিক হেলথ, আপনি যদি মনে করেন যে ওই সার্ভিস ডেলিভারি, আপনি যদি মনে করেন হোয়াট এভার ভাই, আপনি ধরেন ইয়ে দিবেন, ওই যে মানে ওই যে বেনিফিট দেয় না, ওই যে মানে ইয়ের গর্ভবতী মায়েদের জন্য টাকা দেয়, বয়স্ক ভাতা দেয়। চিন্তা করেন, একটা লোক যদি টাকাটা না পায়, সে বলবে আমি টাকাটা পাইনি, ডেটাটা চলে আসবে। মানে একটা রাষ্ট্রের তো আমার এটা কিন্তু আমি যে বললাম, আমি তো একটু কারিগরি লোক না, কিন্তু দিস ইজ এ ভেরি কমন সেন্স থিং। এটার জন্য ইউ ডোন্ট, দিস ইজ নট এ রকেট সায়েন্স সো ফার এজ দি আন্ডারস্ট্যান্ডিং ইজ কনসার্ন। বুঝার জন্য দিস ইজ নট এ হিউজ থিং, এত ডেলিকেট না। তো আমরা এই আপনি যে বলতে কমিউনিটিকে ইনভলভ করা, কমিউনিটিকে ইনভলভ করা না, কমিউনিটিকে নিয়ে কাজ করা। ইনভলভ করলেও মনে হয় এটার মধ্যে একটা টপ ডাউন ভাব আছে, যে আমি কইতেছি ইনভলভ হইতে হবে না, আপনি শুধু ওই নেট এই টেকনিক্যাল ফ্যাসিলিটিসটা দিয়ে দেন, দেখবেন যে এটার মধ্যে কিভাবে মানুষ ডেটা দিতেছে। এই ডেটা দিলে মনে করেন কোথায় একটা লোক এখন অসুস্থতায় আছে, এই অসুস্থতাটা চিহ্নিত করা, এটা কোভিড-19-এরও সিমটম যুক্ত লোক হইতে পারে। উপজেলা লেভেলের ডাক্তাররা ওইগুলি অ্যানালাইজ করে খোঁজ খবর করলেই পেয়ে যেত যে সে তো আসলে কোভিড, তাকে গ্রামে কিভাবে দেওয়া না। এখন আমার কথাটা হলো এইটার বাইরে কিছু নেই। এখন এটা কেন
সাধারণত আমি দেখেছি যে এই প্রজেক্টটা না খুবই অল্প টাকার হবে, এত অল্প টাকার যে এটা না ইউএন কে ইন্টারেস্টেড করা যাবে। কারণ সমস্যাটা যেটা হয়, এই যে মানে খায়রুল ভাই যে সরকারের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা, এখন উনি এই সামান্য কয়েক কোটি টাকার আলোচনা নিয়ে বসার সময়ও তো নাই ওনাদের। মানে এটার বিশালত্ব সৃষ্টি করতে না পারলে, এবং এর জন্য দুর্নীতিও বেশি হয়, মানে এইটাকে অ্যাট্রাকটিভ করার জন্য এটার সাথে আরো নানান কিছু বানায়। ডোনাররাও এটা বুঝে, ডোনারদেরও পোষায় না। আমি আপনাকে বলি, এটা মানে এটা তো একাডেমিক ডিসকাশন। আমার একটা ডোনার ড্রিভেন অ্যাক্টিভিটি ছিল। আমি নেভার ওয়ান্টেড ডোনার মানি। এটা হলো 1991-এ আজকের কাগজের সম্পাদক, আই ওয়াজ অ্যারেস্টেড খালেদা জিয়ার সময়, ওই তৎকালীন অর্থমন্ত্রীর একটা রিপোর্টিং এর বিষয় নিয়ে মানহানির মামলা। তো এটা তো একটা ডেমোক্রেটিক রেজিমে ইট ওয়াজ দি ফার্স্ট এডিটর টু বি অ্যারেস্টেড, ডেইলি নিউজ পেপার অ্যারেস্টেড। তো এটা একটু বিদেশিদের দৃষ্টি আকর্ষণ করছিল। এই প্রথম দেখি, আমি বুঝি না আমার সাথে দেখা করতে আসে কেন অফিসে। এর মধ্যে একজন কথায় কথায় বললো তোমরা কি করলা, তো আমি ওরে বুঝাইলাম যে এটা একটা ইনভেস্টিগেটিভ ধরনের রিপোর্ট ছিল। উনি অসন্তুষ্ট ছিল, বলো তোমরা কি ইনভেস্টিগেটিভ রিপোর্টিং করো, আচ্ছা এটা তুমি শুধু একা না করে তোমরা অন্যান্য পত্রিকাগুলিকেও একটু হেল্প করতে পারো কিনা। আমার মাথায় তো এনজিও নাই, আমি তো আর এনজিও জিবি হওয়ার জন্য চিন্তা করি নাই। তো আমি বললাম যে এটা করা যায়, হয়তো কিছু একটা বই টই করে দিলে লোকজন জানানো টানলো। বলে তুমি একটা বইয়ের পাঠাও, প্রজেক্ট পাঠাও। আমি বললাম যে প্রজেক্ট কিভাবে করতে হয় জানি না। হোয়াট হ্যাপেন, তো বললো যে তুমি যেভাবে চিন্তা করতেছো ওইভাবে একটা চিঠির মতো লেখা পাঠাও। যাও, এই ভদ্র মহিলা আমার বললো, আমি ওটা লিখে পাঠালাম। লিখে পাঠানোর সময় আমার বন্ধুরা বললো, এই টাকা তো দিবই, টাকা একটু বাড়ায় লেখ, এখানে একটু বাড়ায় লেখ, এটা তো নিজের টাকার খরচ লেখছিস তুই, আমরা একটু আরাম টারাম করে লিখলে একটু টাকা বাড়া। তো সত্য কথা হইলো আমরা কিছু টাকা বাড়াইছে, 20-25% বাড়াইয়াটা বাজেট পাঠাইলাম। কিন্তু আমার মধ্যে একটা চোর চোর ভাব, আমি তো ভাবতেছি এটা তখন ফ্যাক্স ছিল, ফ্যাক্সে পাঠাইলাম। তারপরের দিন রেসপন্স, নাই আর ইউ শিওর অ্যাবাউট দি বাজেট। আমি মনে করছি আমরা ধরা পড়ে গেছি। আমি তখন দুই দিকের কোনো দিকে যেন না যায় বললাম যে ভাই আমরা তো কখনো করি নাই, বাজেট টাজেট সম্পর্কে ধারণা নাই, এটা নিশ্চয়ই কোনো মিস্টেক থাকতে পারে, তোমার যেটা ন্যায্য মনে হয় ওইভাবেই বলো, আমরা তো নিজেরাই করে দিতে পারবো। টু কাট দি লং স্টোরি শর্ট, ইট কেম আউট টু বি 3.5 লাখ টাকার প্রজেক্ট, যেটা আমি 85,000 টাকা সাবমিট করছিলাম। আমার ডোনার আমাকে 3.5 লাখ টাকার প্রজেক্ট বানাই দিছে। এটার কি করছে, খরচের ব্যবস্থা করছে। এটা নিয়ে একটা সেমিনার, আচ্ছা জীবনে কোথাও শুনছি নাকি এটা বই লিখবো, এটার জন্য আবার সেমিনার করতে হবে, তারপরে আবার বইটা ফাইনালাইজড হয়ে গেলে এটা কয়েকজনের কাছে পাঠাইতে হবে, তাদেরকে অনারারিয়াম দিতে হবে, তারা আবার রিভিউ করবে। ওইটা কি সুন্দর 3.5 লাখ টাকার একটা জিনিস দাঁড়াই গেল। কিন্তু আমি যেটা কথা বলতেছি এটার মধ্যে, এটা আসলে আদারওয়াইজ এটা সিম্পল জিনিস, এটা কনস্ট্রাক্ট করার একটা খরচ আছে, নাথিং এলস। এটার জন্য কোনো ট্রেনিং এর দরকার নেই, এটা বাচ্চাদের মতো ব্যবহার করতে পারবে, বাচ্চারা বেশি। সো আমি মনে করি যে ওয়াচডগ অফ সোসাইটি এখন আর সীমিত সংখ্যক লোক হওয়া, এটা দিন চলে গেছে, মানুষের হাতে যন্ত্রপাতি চলে গেছে। এরকম একটা অবস্থায় হোয়াট উই শুড ডু ইজ, এই যে ন্যাচারাল মনিটর, এটা কমিউনিটিকে এনগেজ করান। আমি মনে করি এটা কমিউনিটিরই দায়িত্ব ছিল, এটা কমিউনিটিকে ফেরত দেওয়া। কারণ ফেরতটা দিতে হলে তাদেরকে একটা মিনস দিতে হবে, এই মিনসটা হবে ওই রকম একটা প্ল্যাটফর্ম। এই প্ল্যাটফর্মটা যদি তাদেরকে দিয়ে দেওয়া যায়, এরপরে কে কি ইউজ করবে। আমি যদি একটা পত্রিকার সম্পাদক হই, প্রিন্ট পত্রিকার, ওইটার থেকে ডেটা নিয়ে আমি আকর্ষণীয় অ্যাঙ্গেলে স্টোরি করব, আমার ফোকাস যখন যেটা আগ্রহ, যে যেভাবে করতে চাই করবে। কেউ যদি টেলিভিশন মনে করে আরে এরকম একটা ঘটনা পাওয়া গেল, ক্যামেরা পাঠিয়ে দাও, গিয়া তারা ইন্টারভিউ করে একটা স্পেশাল কিছু করো, কত কিছু করা যাবে, রাষ্ট্র অনেক সিদ্ধান্ত নিতে পারবে। সো আমি মনে করি যে এরকম একটা মেগা প্ল্যাটফর্মের ধারণা, which is very cheap, the contribution, the output, the impact, আপনি যদি কনসিডার করেন এটার জন্য মানে এই টাকাটা কোনো টাকাই না, এবং ইনফ্যাক্ট সরকারের বা ডোনারেরও টাকা দরকার হবে না। আমি পত্রিকার পরে করতে চাচ্ছি যাতে এটা পত্রিকার উদ্বৃত্ত টাকা দিয়ে করা যায়। সো আমি মনে করি দিস ইজ ইম্পর্টেন্ট। এটা ভাই কমিউনিটিকে এনগেজ করানো না, এটা কমিউনিটিকে ফেরত দেওয়া, মানে মানুষের কাছেই মানুষের ফেরত দেওয়া। মানুষই বুঝে যে মানুষের কি দরকার, মানুষই
অসঙ্গতিটা বুঝে, যে কারোর উপর নিপীড়ন হইলো কিনা, গ্রামে কারোর জমি কেউ দখল করে নিল কিনা, কারোর ধান আরেকজনে কেটে নিল কিনা। ভাই এটা যদি আপনি আনুষ্ঠানিক করেন, কি হয় জানেন, ধরেন আপনার ওই উপজেলা লেভেলে সাংবাদিক, ওই যারা খারাপ লোক তারা প্রথমে এসে সাংবাদিকের সাথে খাতির করে ওই দিকে যাইতে দেয় না রিপোর্টিং এর জন্য। কিন্তু যদি এটা মানুষের হাতে চলে যায়, এটারে থামানো খুব ডিফিকাল্ট হয়ে যাবে, খবর চলে আসবে। দিস ইজ মাই পয়েন্ট। সো আমার মনে হয় প্যান্ডেমিক আমাদেরকে এই শিক্ষাটা দিয়েছে। যদিও আমি বলবো যে আমাদের মেইন স্ট্রিম মিডিয়ার জার্নালিস্টরা বেশ ভালোভাবে, আজকে আমি অফিসে জানলাম এখন একটু কমে আসছে যে আমাদের আরেকজন সাংবাদিক কোভিড আক্রান্ত হয়েছে। আমাদের 14-15 জন হয়েছিলেন, এটা বোধহয় 16তম। তো তাকে আমরা প্রথমে বাসায় রেখেই চিকিৎসা করানোর ব্যবস্থা করতেছি, যত্ন নেওয়ার চেষ্টা করতেছি, ডাক্তারদের সাথে আমরা যোগাযোগটা মেনটেন করি আমরা সব সময়। তো কিন্তু তারা কিন্তু এইগুলি নিয়েই কাজ করেছে ভাই। সো তারাও ফ্রন্ট লাইন, একজন ডাক্তার ইয়ের মধ্যে নার্সের চাইতে কম নয় তাদের কন্ট্রিবিউশন মোটামুটি। আমি তুলনা করার অর্থে বলছি না যে তারা যে করেছে। আমার মনে হয় যে আমাদের জার্নালিজমের যেটা দায়িত্ব সোসাইটির ওয়াচডগ হিসেবে, আমি মনে করি যে নানান ক্ষেত্রে ভালো এবং মন্দটাকে এক্সপোজ করা, তুলে ধরা। এক্সপোজ বললেও খুব খারাপ খারাপ কঠিন কঠিন শোনা, আসলে জাস্ট তুলে ধরা। আমার মনে হয় যে এই কাজগুলিকে স্ট্রেংথেনিং আমাদের সমাজের সামগ্রিক হিতের জন্য খুব ইম্পর্টেন্ট। থ্যাংক ইউ নাজমুল ভাই। নাজমুল ভাই, আমি একটু নাবিলা আপনার কাছে আসতে চাই। যেটা নাজমুল ভাই বললেন যে দেয়ার ইজ এ টুলস, যেটা এখন সব মানুষের কাছে আছে, মোবাইল এবং টেকনোলজি। সেই জায়গাটায় একটা যদি এরকম প্ল্যাটফর্ম তৈরি করা যায়, আইডিয়াটা উনি যেটা শেয়ার করলেন, যেটা কমিউনিটি মনিটরিং এর একটা বড় পার্সপেক্টিভ হিসেবে কাজ করতে পারে। আমি একটা ছোট্ট ডিসক্রাইব করি আপনাকে। এটা এমন একটা, আমার কাছে কিন্তু ওই একটা প্রোফাইলের মতো আমরা তৈরি করেছি। এটার মধ্যে এমন আছে যে এই নাগরিকদের মধ্যে কেউ যদি একটু প্রশিক্ষিত হইতে চায় অনলাইনে, তাদেরকে তাদের মিনিমাম এডুকেশন থাকলে প্রশিক্ষণের ব্যবস্থা। এটা আমি কিন্তু এত বিস্তৃত জিনিস এতটা বলি নাই। এটার মধ্যে এন্টারটেনমেন্টের ব্যবস্থাও থাকবে, মানুষ যাতে এই প্ল্যাটফর্মে ঢুকলে তার নানাবিধ কাজেরই মানে সুরাহা পায়। থ্যাংক ইউ, সরি। জি, তো নাবিলা, এখানে ধরে এই যে কমিউনিটিকে এঙ্গেজ করার জন্য, ইফেক্টিভলি এঙ্গেজ করার জন্য এটা আইডিয়া, আরো হয়তো আইডিয়া আছে। আমি দুটো প্রশ্ন আপনার কাছে জানতে চাই। ইউএন বা ডোনারদেরকে এরকম কোনো ইনিশিয়েটিভে বা অন্য কোনো আইডিয়া ওনাদের আছে কিনা? আরেকটা জিনিস হলো যে তাহলে ডোনাররা এবং ইউএনরা তাহলে কি ধরনের চিন্তা করছেন যে কমিউনিটিকে এঙ্গেজ করা যায়, বা ইউএনএফপি লং টার্ম বা ইমিডিয়েট, কারণ কোভিড কতদিন থাকবে আমরা জানি না, আপনাদের প্ল্যানিংটা কেমন আছে সেটা যদি একটু বলেন। থ্যাংক ইউ শামীম ভাই। আমি আমার অ্যান্সারে একটু খলিল ভাই আর নাইম ভাইয়ের কিছু কথা বলতে চাচ্ছিলাম। তো ফার্স্টে আপনার অ্যান্সারটা দিই। সেটা হচ্ছে গিয়ে যেটা নাইম ভাই বলছিলেন, ওনাকে দিয়ে স্টার্ট করি, যে প্ল্যাটফর্মের যে ব্যাপারটা, এই প্ল্যাটফর্মটা কিন্তু যে যদি আমরা ধরে নিই ফোন, সেটা কিন্তু অলরেডি আছে। যেমন A2I কিন্তু অনেকগুলো এরকম অ্যাপ করেছে বা ওয়েবসাইট করেছে, বা ইভেন যে হটলাইন নাম্বার, তিনটাই কিন্তু ফোনের। আপনি ফোনে কল করবেন, বা আপনি ওয়েবসাইটে করবেন, বা আপনি অ্যাপ করবেন, তিনটাই হয়েছে। তো এটা দিয়ে আমরা কিছু মানুষ পাচ্ছি। কিন্তু ওনার সাথে আমি যেটাতে একমত, সেটা হচ্ছে কি রিয়েলি ইট ইজ অ্যাবাউট দ্য কমিউনিটি। বিকজ আমরা যখন এই 333 ফোন নাম্বার থেকেও যাচ্ছি, যে পাচ্ছি যে 333 থেকে যদি দেখি আমরা 100 জনের নাম পাচ্ছি যাদের হয়তো মানে এরকম সিমটমস আছে, আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে স্বাস্থ্যকর্মীরা, ব্র্যাক বা অন্যান্য এনজিও যে স্বাস্থ্যকর্মীরা, তারা যখন যাচ্ছে তাদের চেনাশোনায় কিন্তু কমিউনিটি রিপোর্ট করছে হয়তো 300 জন, যে আমার বাসায় আছে, পাশের বাসায় এটা আছে। So what he was saying, that the community is actually the biggest source of information. We just have to tap into it. এটা ছিল ওই ব্যাপারে কথাটা। খলিল ভাইয়ের কথা একটা বলতে চাই, উনি যেটা বললেন যে হোল অফ মিনিস্ট্রি, হোল অফ দ্য গভর্নমেন্ট অ্যাপ্রোচ, আই ক্যান নট এমফাসাইজ এটা কত ইম্পর্টেন্ট। আর আমরা যখন এটা গভর্নমেন্টের সাথে কাজ করছি, যখন আমরা কমিউনিটিতে কাজ করছি, উই রিয়েলাইজ যে মানে এটার কোনো বিকল্প নেই। আমরা এরকম অনেক বাসায় যাচ্ছি যেখানে আমরা বলছি যে যারা আপনার লোয়ার সোশিও ইকোনমিক
কন্ডিশনে যারা, তাদেরকে বলছি আপনারা প্লিজ বাসায় থাকবেন, সিমটম থাকলে বের হবেন না। কিন্তু অনেকে আছে এত মানে লাইক পুয়ার যে ওনাদের খাওয়া নেই। তো এখানে আমাদের কি দরকার, আমাদের এমওডিএমআর এর সাথে একটা লিংক দরকার, যাতে আমাদের যে ফুড বাস্কেটটা আছে, ফুড সিকিউরিটি আছে, তারা যাতে এদেরকে যাতে আমরা দিতে পারি। অনেকে আছে ধরেন যারা কাজে যাচ্ছে, তাদের ভয় হচ্ছে কি তারা যদি কাজে না যায় তাদের চাকরি চলে যাবে। এখানে আমরা মিনিস্ট্রি অফ ল, লেবার যেটা এন্ড এমপ্লয়মেন্ট, তাদের সাথে আমরা কথা বলতে পারি। তো মানে I really cannot emphasize enough, and of course cabinet division and the home ministry because of the support from the police and local administration. So absolutely critical to look at it as a whole of society approach. Now coming back to UN and the donors, I am very happy to say that যে আমাদের যে পুরো যে ইউএন কমিউনিটি আছে, যেটা আমি ফার্স্টে বলেছিলাম, এই কমিউনিটি সাপোর্ট টিম যে ইনিশিয়েটিভটা, এটা কিন্তু ইজ কামিং ফ্রম দ্য হোল অফ ইউএন। আমরা যে ইউএন কান্ট্রি টিম বলি, it's endorsed by them. DGHS থেকে endorsed, সব ইউএন অর্গানাইজেশনস আর they're very much supporting us, যা সাপোর্ট লাগছে আমাদের দিচ্ছে, এবং ডোনার্সরাও। এখানে আমি একটু নাইম ভাইয়ের সাথে যেটা বলতে চাই, আমাদের কিন্তু মানে যেটা আপনি বললেন সেটা হয়তো এখন এটা রাইট না, কারণ সবাই বুঝছে যে কত ইম্পর্টেন্ট। তো আমাদের এই প্রজেক্টটা কিন্তু চলছে ওয়ার্ল্ড ব্যাংক ফান্ডিং থেকে, really thankful to them, and also from USAID. তো এই দুইটা ডোনার আমাদেরকে ফান্ড করছে, and more people are interested, more other donors are interested. অন্যরা অন্য জিনিসে টাকা দিচ্ছে, বাট ওনারা এখন এটাতেও ইন্টারেস্টেড, বিকজ এভরিবডি রিয়েলাইজেস দ্য ভ্যালু অফ community empowerment and ownership in tackling COVID-19. আর আমাদের ইউএন থেকে যখন আমরা লং টার্মের কথা চিন্তা করছি, কোভিড আগামী মানে কয়েকদিনে যাবে না, উই নো ইটস লং টার্ম। সো আমরা সবাই মিলে যে একটা ফ্রেমওয়ার্ক তৈরি করেছি, একটা হচ্ছে গিয়ে ইমিডিয়েট রেসপন্সের জন্য, ওইটাকে আমরা বলি বাংলাদেশ প্রিপেয়ারনেস রেসপন্স প্ল্যান। সেটা আমরা প্রিপেয়ার করে আমাদের গভর্নমেন্টের সাথে শেয়ার করে ওইখান থেকে ওইটা ভ্যালিডেট করা হয়েছে, অ্যাপ্রুভড হয়েছে ভেরি রিসেন্টলি। ওইটা শর্ট টার্ম কোভিড রেসপন্স, এবং লং টার্মের জন্য হচ্ছে গিয়ে আমরা বলছি সোশিও ইকোনমিক রিকভারি ফ্রেমওয়ার্ক, যেটা আপনার 1.5 years এর জন্য হবে। সেখানে হচ্ছে গিয়ে সবাই ইনভলভড, এগেন দ্য গভর্নমেন্ট, অল দ্য ইউএন অর্গানাইজেশন, দ্য ডোনার্স, যেখানে আমরা হচ্ছে গিয়ে এই কোভিড এর কারণে যেসব ইম্প্যাক্ট গুলো আমরা দেখতে হয়তো পাবো, আমরা অলরেডি জানি অনেক ইম্প্যাক্ট হবে, লাইভলিহুডসে, মাতৃমৃত্যুর হারে হতে পারে, আনওয়ান্টেড প্রেগন্যান্সি হতে পারে, আমি ইউএনএফপিআর সাইড থেকে বলছি, সেগুলোকে আমরা কিভাবে অ্যাড্রেস করতে পারবো। So I really want to say that two things, of course, whole of society approach, whole of government approach, and really I think the entire UN country team and the donors are very much in support of a community-based approach to tackle COVID. থ্যাংক ইউ নাবিলা। খলিল ভাই, আপনার কাছে একটু আসতে চাই যে নাবিলার আলোচনা থেকে আমরা বুঝতে পারছি যে ডোনার এবং ইউএনরা they are very much focused at this moment for the community engagement এবং community approach নিয়ে তারা আগাচ্ছে। তারপরেও যে বিষয়টি থেকে যাচ্ছে যে প্যান্ডেমিক এবং নিউ ডিজিজ, এখানে তথ্য প্রবাহর একটা বড় পার্সপেক্টিভ দরকার হচ্ছে। কারণ আমি ইন টার্মস অফ দ্য, আপনি জানেন যে আমাদের লাস্ট এই স্বাধীনতার পরের থেকে প্রাইভেট সেক্টরের যে এঙ্গেজমেন্ট ইন দ্য হেলথ সেক্টর, এটা দিন দিন বাড়ছে। কিন্তু স্টিল নাও আমরা যখন প্রাইভেট সেক্টর মনিটরিং এর দিকে তাকাই, তখন এখনো হেলথ সিস্টেমে আমরা দেখছি না যে প্রাইভেট সিস্টেমকে মনিটরিং করা এবং কোয়ালিটি সার্ভিসের সেরকম কোনো মেকানিজম তৈরি হয়নি। সো ইট ইজ ফার অ্যাওয়ে। আমরা মনে করি যে এখানে যদি এখনই যদি আমরা যদি স্টেপগুলো না নেই, তাহলে হেলথ সার্ভিসটাকে কমিউনিটি অ্যাপ্রোচে নিয়ে আসাটা, কমিউনিটির যে ডিমান্ড আছে সেটাকে ফুলফিল করা একটা ডিফিকাল্ট কাজ হবে। আপনার কাছ থেকে আমরা জানতে চাই যে এখানে ডোনার বা ইউএনদের কাছ থেকে তো নট অনলি দ্য ফিনান্সিয়াল সাপোর্ট আমরা এক্সপেক্ট করি, ইভেনচুয়ালি টেকনোলজিক্যাল ওনাদের এক্সপিরিয়েন্স যেগুলো আছে সেগুলো সাপোর্টও আমরা চাই। তো আমি এখানে উদাহরণ হিসেবে বলি যে ইফ ইউ লুক এট দ্যাট ডিফারেন্ট কান্ট্রি লাইক নেপাল, একটা ছোট দেশ, আমরা যদি তাকাই যে ভিয়েতনাম একটা ছোট দেশ, how they manage the COVID-19, যেগুলি আমাদের শিক্ষণীয় অনেক কিছু আছে। সেই জায়গাটায় আপনার এজ এ ফরেন মিনিস্ট্রি আমি মনে করি যে দিস এ বিগ রোল। আপনারা যেরকম ইকোনমিক্যাল একটা পার্সপেক্টিভে আপনারা কাজ করছেন, আবার এজ ওয়েল এজ যে কোভিড ম্যানেজমেন্টের জন্য বিভিন্ন মিনিস্ট্রিকে আপনি সাপোর্ট দিচ্ছেন,
এই জায়গাটায় ফরেন মিনিস্ট্রির রোল, এই প্রাইভেট সেক্টরটাকে কিভাবে আরো স্ট্রেনথেন করা যায় মনিটরিং এর জায়গায়, কোয়ালিটি ইমপ্রুভমেন্টের জায়গায়, সেই জায়গাটায় ফরেন মিনিস্ট্রি কি রোল প্লে করতে পারে? সেকেন্ড যে পয়েন্টটা আমি একটু জানতে তাহলে বুঝতে চাই যে আমাদের কিন্তু, আমি যখন জাস্ট এখন যখন তাকাই যে পাবলিকেশন সায়েন্টিফিক জার্নালগুলিতে, I did not see any single publication related to the COVID. Then unfortunately, we are far more behind এই জায়গাটা সায়েন্টিফিক এরিনাতে। এখানে ফরেন মিনিস্ট্রির আমি মনে করি যে দেয়ার ইজ এ বিগ রোল ইন টার্মস অফ ডাটা জেনারেশন এবং পাবলিকেশন রিলেটেড টু দ্য কোভিড। বাংলাদেশকে উচ্চ মাত্রা নিয়ে দেওয়ার জন্য সায়েন্টিফিক এরিনাতে আমাদের হাত পা ছুটতে হবে। এই জায়গাটা আপনার বা ফরেন মিনিস্ট্রির রোলটা কি বলে আপনি মনে করেন? Shamim, thank you once again for giving me the opportunity. আমি দুইটা ফান্ডামেন্টাল ব্যাপার প্রথমে বলে নিতে চাই। আপনি ভিয়েতনামের উদাহরণ দিলেন, নেপালের উদাহরণ দিলেন। Let me take the case of Vietnam. You have to understand the social structure of Bangladesh and Vietnam. What Vietnam can do, I mean, as a government, we can't do. So this is one thing. নাইম ভাই এটা আরো ভালো বুঝবেন। আপনি এখানে একটা লোককে ধরেন, আপনাকে এই যে নাইম ভাইরা পুরা জার্নালিস্টিক সোসাইটি গিয়ে বলবে যে এই সরকার এই লোকটাকে অপদস্থ করলে সেই করবে। ভিয়েতনামে সরকার একটা ডাইরেক্টিভ দিবে যে আপনি মাস্ক ছাড়া বেরোতে পারবেন না, আপনি কোথায় যেতে পারবেন, কোথায় যেতে পারবেন না, কোথাও গেলে কিভাবে চলবেন, ক্লিয়ারলি বলা আছে। ইচ অ্যান্ড এভরি সিটিজেন দে গো বাই দ্যাট। দ্যাট ইজ ভিয়েতনাম। এটা আপনি, ভিয়েতনাম ইজ নট এ কম্পারেবল সোসাইটি for Bangladesh. Bangladesh is, peace loving, independence loving country. নাইম ভাইরা এটা সবচেয়ে বেশি এনজয় করা, ইচ্ছে হলে একটা লিখে দিলেন, কোনো অসুবিধা নাই। আপনারা অনেক সময় আমরা শুনি ইউএনের কাছ থেকে আমাদের ডোনার, হ্যাঁ কেন সাংবাদিকদের তোমরা ফ্রি ফ্লো ইনফরমেশনে বাধা দিচ্ছ? মোটেই না। বাংলাদেশ কিন্তু একটা খুবই একটা, আমি বলবো যে সরকার মানে আমাদের যেটা মিডিয়াকে এত স্বাধীনতা দিয়েছে, কিন্তু স্বাধীনতা শুড নট বি exploited, misused. That is the position. আপনি ভালো কথা লিখবেন, সরকারের সমস্যা করবেন, that's fine, but don't go with this wrong fake information. এবং that creates a lot of problem in the society. নাইম ভাই এটা ভালো জানেন। আপনি ওই যেটা বললেন যে ওই কিডস নিয়ে যে ঘটনা ঘটছে, আমাদের কিছু কিছু পত্রিকা কিভাবে লিখেছে, এটা পাওয়ারফুল। কিন্তু এইসব অনেক পত্রিকা আছে, ভেরি পাওয়ারফুল। বাট দিস ইজ ওয়ান থিং ইউ হ্যাভ টু কিপ ইন মাইন্ড। আর বাংলাদেশ সোসাইটির কথা যেটা আমি বললাম, ইয়েস আই থিঙ্ক নেপাল ইজ এ ম্যানেজেবল সোসাইটি। আপনি যদি আমাদের লোকজনের কথা বলেন, আমাদের কত লোকজন, এটা কিন্তু রিয়েলি আনম্যানেজেবল সোসাইটি একটা। আপনি আমাদের যে সোশ্যাল স্ট্রাকচার, দি পভার্টি, আমরা যেরকম ইন্ডিপেন্ডেন্স লাভিং কান্ট্রি পিপুল, এটা কিন্তু আপনি নট ইজি টু ম্যানেজ। এন্ড আই এম ভেরি হ্যাপি, পার্সোনালি ভেরি হ্যাপি রাইমুল ভাই, আপনি অ্যাগ্রি করবেন যে উই হ্যাভ এ লিডার লাইক প্রাইম মিনিস্টার শেখ হাসিনা। আমি মনে করি যে আল্লাহ ওনাকে আরো 20 বছর ক্ষমতা রাখুন। ওনার মতো লিডার ছাড়া এই ক্রাইসিস আমরা সামলাতে পারতাম না। এখন পর্যন্ত উই থিঙ্ক উই আর স্টিল ম্যানেজিং, পারহ্যাপস উই কুড হ্যাভ ডান বেটার, বাট ডোন্ট ফরগেট দি ফ্যাক্ট দ্যাট even those countries who have very strict regulatory system, their health system crumbled down. Look at what happened in Europe. Look at what is happening still in the USA. Look at what is happening in Brazil. Look at what is happening in India now, our neighboring country. They did a lot of very good things in the beginning, but finally it is happening as people expected that this will happen. But still I think we have to accept the fact that we should do better and we should have done better. আপনি মনিটরিং এর একটা কথা বলছেন। আপনি এই যে নাবিলা প্রথমে বললেন যে আমাদের বিভিন্ন কারণে টেস্টিং এর নাম্বার কম, অনেক কারণ আছে। আমাদের কিটস আমাদের ওই মধ্যে ছিল না, আমরা কিটস এনেছি। আমাদের আগে শুধু একটা ল্যাব ছিল, এখন আমরা ল্যাবের সংখ্যা বাড়িয়েছি, 70+ ল্যাব নাও টেস্টিং and the numbers have gone up. এখন যেটা আরেকটা ব্যাপার হচ্ছে, আমি যেটা বলবো যে আগে একটা পর্যায়ে আমরা প্রায় 19,000-এর মতো কিন্তু চলে গেছিলাম, এখন ইট হ্যাজ কাম ডাউন টু 12-13,000। ওয়ান অফ দি রিজনস হলে কিন্তু যেটা আমরা বলি, ঠিক আছে এখন যেগুলো টেস্ট হচ্ছে তার 22-23%, 21% এরকম অন অ্যান অ্যাভারেজ আমরা দেখতে পাচ্ছি প্রতিদিন ইনফেকশন রেট। কিন্তু কারা যাচ্ছে, যাদের কি এই কোভিড লাইক সিমটম আছে, তারাই কিন্তু যাচ্ছে। ইফ ইউ লুক এট দি টোটাল পপুলেশন, তাহলে কিন্তু এই সংখ্যাটা স্টিল মিনিমাম। কারণ আমার জ্বর নাই, সর্দি নাই,
কেন আমি যাব টেস্ট করতে? আর ইট কস্ট মানি। অ্যান্ড নাবিলা যেটা বললেন, এই বাংলাদেশ সরকার এই সীমাবদ্ধতার মধ্যেই কিন্তু ফ্রি দিচ্ছিল এতদিন, সবকিছু। এখনো নামমাত্র বলা যায় যে কিছু টাকা দিয়ে হয়তো বা করে, বাট স্টিল আমি মনে করি যে আমাদের মতো দেশে সরকার অনেক কিছু করছে। আমরা যেটা করছি মনিটরিং এর ক্ষেত্রে, আমরা নিজেদের উদ্যোগে, ইট ওয়াজ নট ফরেন মিনিস্ট্রিজ ডিউটি। আমি আরেকটা কথা স্বামী আমি ভুলে যাওয়ার আগে বলি, এই ডেটা জেনারেশন ইজ নট আওয়ার ডিউটি। আমি বলে নেই, ভুলে যেতে পারি। আমাদের কিন্তু বেসিক্যালি কমিউনিটির সাথে কাজ করার কোনো কথা না কিন্তু, সরাসরি, বাট আমরা ইনডাইরেক্টলি কাজ করি। আমি এই মনিটরিং ব্যাপারটা বলি, ইট ওয়াজ দি ইনিশিয়েটিভ অফ দি ফরেন মিনিস্ট্রি, যে আমাদের যে হারে আমরা যে লোকজন, নাইম ভাই আপনার বন্ধু বান্ধবী আপনারাই টকশোতে গিয়ে অনেক কথা বলেন, আপনার কলিগরাই যারা বলছে তারা ইদানিং কোথায় আছে আপনি দেখতে পাচ্ছেন। এই যে আমরা কিন্তু এই জিনিসটা কিন্তু আমরা প্রেডিক্ট করছি যে এই ধরনের কেস হতে পারে। কিছু কিছু লোক এই সরকারের এই এই দুর্বলতা বলবো না, এই পরিস্থিতি শিকার নিয়ে তারা নিজেদের আঁকে গুছিয়ে নেওয়ার চেষ্টা করতে পারে। এক্স্যাক্টলি দু একজন হয়েছে, and they are behind the bar. Government did not spare them. Government has taken very stern measure against them. এই জন্যই কিন্তু আমরা IDCR কে নিয়ে, WHO was there, হেলথ মিনিস্ট্রিকে বলেছিলাম যে we should have a meeting for ensuring the monitoring and quality of testing centers and test. এখন কি এতদিন হচ্ছিল যে আপনি কি আমার ল্যাব সব ঠিক আছে দিয়ে দিচ্ছে। It was foreign ministry who advised, and I'm very happy to be part of that. We have a wonderful foreign secretary who is my best mate, and we have a great team working under the leadership of the two ministers. So আমরা কিন্তু এদেরকে বসিয়েছিলাম একসাথে, কথা ছিল যে তারা এই গত ঈদের পরে একটা টিম প্রতিটা ল্যাবে গিয়ে এদের দেখবে যে এদের কোয়ালিটি ঠিক আছে কিনা, যেটা IDCR এখন বেশি টেস্ট করে না। কারণ কি জানেন, বিকজ দে মনিটর দি কোয়ালিটি অফ আদার টেস্টিং সেন্টার্স, ওখানে কি হচ্ছে, and they are doing that part. এবং আমি আই এম ভেরি প্রাউড টু সে দ্যাট it was the initiative of the foreign ministry that we should do it, and it is being done. আপনি যে পাবলিক হেলথ রিলেটেড আইন কানুনের কথা বললেন যে প্রাইভেট সেক্টর আনরেগুলেটেড, yes, the regulations are there. Regulations are there. Maybe we have to really improve on, or we have to make it more bit rigid, that you have to pay for it. If you do some wrongdoings, you have to pay for it. এখন যেটা হচ্ছে যেগুলো আছে, এগেন আমি বলবো যে আপনি মালিকদের যে রেসপন্সিবিলিটি, লোকজনদের রেসপন্সিবিলিটি, আপনি ওইটা কিন্তু সই করে কিন্তু একটা ক্লিনিক বানাচ্ছেন, প্রাইভেট হসপিটাল বানাচ্ছেন, কিন্তু গিয়ে কিন্তু আপনি সেটা মানছেন না। ঠিক আছে, এনফোর্সমেন্ট ইজ এ বিগ প্রবলেম এই বিশেষ করে আমাদের মতো দেশে। এক্স্যাক্টলি এটা হচ্ছে যে এনফোর্সমেন্টের একটু উইকনেসের কারণে তারা এইগুলো মানছে না। কিন্তু যে রেগুলেটরি ফ্রেমওয়ার্ক এখন পর্যন্ত আছে, এগুলোই যদি আপনি অনেস্টলি যদি আপনি মেনে চলেন, তাহলে কিন্তু এই ধরনের অনেক কিন্তু অনেক কমে যেত। বাট আই ক্যানট এগ্রি মোর দ্যাট উই হ্যাভ টু রিয়েলি হ্যাভ some very stringent, if not very stringent, but quite I mean strict regulatory mechanism. এবং এখন আনফরচুনেটলি আমাদের পুরনো যারা লিডারশিপ যারা ছিলেন হেলথ মিনিস্ট্রিতে এরা অনেকেই এখন নাই। বাট আই এম ভেরি হ্যাপি যে নিউ ডিজি হেলথ ইজ ফ্রম মাই স্কুল, আমার একবার সিনিয়র, and he's a very good guy, and DG Health will be really on the job. আমি রিসোর্সের আর ইউএন সিস্টেমের ব্যাপারটা নিয়ে বলতেছি, নাবিলা অনেকটা বলে ফেলেছে এটা। The foreign ministry is very part of that, approving or clearing the UN response plan. But we had initially a lot of objections, because unfortunately, if you look at the COVID situation, what I found personally, because I worked in the UN, that their focus is really not managing the epidemic right now. They are going mostly on long-term basis. যে মানুষের সাইকোলজিক্যাল কন্ডিশন কি হবে। আমি একটা কথা, এবং আপনি যদি ইফ ইউ লুক এট দি ফান্ডিং, আপনি দেখবেন যে হিউজ অ্যামাউন্ট অফ ফান্ড ইজ বিং প্রপোজড টু টেক কেয়ার অফ যে এই কোভিডের কারণে মানুষজনের কি মেন্টাল স্টেট কি হবে। দে আর নট টেকিং ইনটু অ্যাকাউন্ট যেখানে হাজার হাজার লাখ লাখ 1 লাখ 2 লাখ শ্রমিক আসবে, তাদের কাজ থাকবে না, তাদের মেন্টাল স্টেট কি হবে। তাদের এক একটা ফ্যামিলিতে 10 জনকে আছে, 1 লাখ লোক আছে, সাথে 10 লাখ লোক। এই 10 লাখ লোকের মেন্টাল স্টেবিলিটি কিন্তু আমরা ভাবছি না। যেই জন্য আমি আমাদের যেখানে ইউএন সিস্টেমে আমি বলছি, নো, ইউ হ্যাভ টু প্রায়োরিটাইজ দি প্রোগ্রাম নাও। এই যে লোকগুলো আসছে এখন, তাদেরকে আমরা কিভাবে রিএমপ্লয় করতে পারি, তাদেরকে কিভাবে আমরা রিসেন্ট করতে পারি। এবং এগেন আমি বলবো যে ইট ওয়াজ ফরেন মিনিস্ট্রিজ ইনিশিয়েটিভ, উই হ্যাভ ডেভেলপড এ পলিসি রেকমেন্ডেশন পলিসি পেপার, যেখানে বলা আছে যে শ্রমিকরা যারা ফিরবে
তাদেরকে 2 গ্রুপে আমরা ট্রেনিং দেবো। একটা গ্রুপের বয়স হবে 45, যারা আর যেতে পারবে না তাদেরকে আমরা হাউ উইল ইন্টিগ্রেট দেম ইন দি লোকাল ইকোনমি, ট্রেনিং দিয়ে স্কিল দিয়ে তাদেরকে ওই জায়গায় দিব। যাদের বয়স 45-এর কম তাদেরকে আমরা এই লেটেস্ট টেকনোলজি, 4th ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের যে টেকনোলজিগুলো এইগুলো দিয়ে ট্রেনিং দিয়ে we will prepare them to go again to the countries, and we will provide customized training, and we will be working with the foreign countries and also UN agencies. And we also propose that World Bank, ILO, IOM, ADB, IDB should be working in developing this program and train these people. And we have our own national skill development authority, BKSP, যারা লোন দিতে পারে এদেরকে। So that is our plan. So আমি বলবো যে UN system should focus more on how we can take care immediate pandemic. I cannot agree more that we really what you are trying to do is empowering community. That is fine, but this they are also part of those very poor community, and we have to really take care of them, and that is our immediate priority. After UN funding, yes, a lot of funds are coming, but unfortunately, I can cite the figure. 60 to 80% fund is being basically targeted for 1.1 million Myanmari forcibly displaced national from Myanmar. Most fund is going to take care of the 1.1 million Myanmar national. Unfortunately, I can say only 22, 30 or 40%, 35% fund are being spent to take care of the 165 Bangladeshi population. UN system is here to represent in Bangladesh, not to take care of those people, but we are very generous. We also want to take care of those people, and we are taking care of those people. And we have done a lot of things. And Foreign Ministry is again basically the chair to coordinate, to take care of that 1.1 million. I think Nabila knows that we work with the UN resident coordinator and UN system to also take care of those people, and we are not doing anything, or we are not leaving anything undone to take care of those people. So I like to request the UN system that this you support them, we support you, and we are also supporting those people. But also you have to look at the 165 million population, those who are in dire situation. And one thing I have to tell you that the funds UN system is putting, they always include the civil society, this community approach. So the communities, NGOs are there, including the media. But one thing I like to request UN system and Nabila, of course, that as Shamim has said, that we need to generate data, because this disease is not going over, or we are not getting over it very soon. So we really need data, at least the prevalence, infection rate, and other things at the community level. And I really want UN to fund that kind of program. Now, Naim bhai bolechen je even the media can play an important role. So this kind of proposal should be funded by UN. I don't see a lot of them being funded by UN system. But UN system is a very big partner, very good partner for us. We are working with them, and we will be working with them. But I just like to request you that Bangladesh is about 165 million people, and those guests, temporary guests, they have to go back to their own country, and we are taking care of them. He said, mother of humanity. We are very generous people. She's very generous. We are hosting them. We are taking care of them. And the UN system is also supporting them. If you look at the funds there, spent there, mostly who are involved? These community people, these community organizations, these NGOs, both national and international NGOs. And Foreign Ministry is really doing one good thing for them, I should say, that we are basically allowing them, approving these international NGOs and national NGOs to work for those 1.1 million Myanmar population. If Nabila is here, if she says no, I will not accept that. It is Foreign Ministry that approves these people so that they can work for this 1.1 million population, and UN is spending huge fund for them.
So I think UN Fund is really meant for this community group people, NGOs and CSOs. But I think this is also time to look at the bigger picture and how to take care of these returning workers. And they are very poor people, and that will create a lot of problem. When you are only talking about the mental stability of the community, this women, that's fine. Women is very important group, but we have to take care of those returning workers. Thank you. থ্যাংক ইউ খলিল ভাই একটু আমরা শামীম ভাই জাস্ট একটু জি। বলতে চাচ্ছিলাম যে খলিল ভাই জি। থ্যাংক ইউ I just wanted to assure you যে and I can like I'm here again in my capacity from UNFPA so ওই capacity তে বলছি and from my experience that we আমাদের যে basic UN যে country program যেটা আমরা বলি যে একটা and you know about this যে UNDAP যেটা আমরা বলি United Nations Development Assistance Framework যে আমরা কাজ করি আমরা কিন্তু দেশের মানুষের জন্যই কাজ করি Rohingya population is a part of it is যে নতুন একটা humanitarian crisis হিসেবে add হয়েছে দেখে কিন্তু I want to assure you at least from UNFPA and I know from our partner UN organizations as well আমাদের কিন্তু যে programming সেটা কিন্তু as it is or even more কারণ যেখানে যেমন Cox's Bazar host community তে এখন আমরা additionally আরো অনেক support দিচ্ছি Can I ask you one question? Can you tell me the funding or funds you are spending for 1.1 million Rohingya and 160, I'm talking about UNFPA, and whatever you are spending for 1.1 million Rohingya population, the Myanmar national, how much there is a percentage that this percentage should be spent for the host community? Do you have any figure? I don't have the figure with me right now, but I can tell you, sir, there is আমাদের কোনো রকমই ঘাটতি হচ্ছে না with the আমাদের যখন আমরা UN যখন আমাদের ERD সাথে আমরা country প্রোগ্রামটা ডেভেলপ করেছি before the Rohingya came in যে আমাদের যে একটা কস্ট এস্টিমেট ছিল যে আমাদের বাংলাদেশে UNFPA ম্যান্ডেটের জন্য আমাদের কাজ করার জন্য যা লাগবে আমরা কিন্তু সেটা করছি তার থেকে আরো অনেক বেশি করছি পাশাপাশি রোহিঙ্গাদের জন্য যেটা হচ্ছে সেটা হচ্ছে বাট লাইক আই সে দ্যাট देयर ইজ নো মানে আমাদের কোনো দেশের আমাদের মেইন পার্টনারশিপ কিন্তু বাংলাদেশের গভর্নমেন্টের সাথে No, that's okay. We also support because we also want to take good care of these, displaced people, and we really we are trying our best to send them back as soon as possible. We are not against taking care of them, and we even from Bangladesh, we are spending a huge amount of resources to host those people. But the request is that we UN system and no UN agency should forget the whole Bangladesh population for whom you are here. You are basically here for the population for Bangladesh. And we really appreciate that we have this good partnership. We are taking care of them. We are with you. We are basically clearing your project. You can't do anything unless we clear. So we are clearing. That means we are very generous and we will be always generous so that those people are taken care of. But they have to go back. That is the situation. Thank you. Thank you. নাবিলা আমার মনে হয় যে খলিল ভাই যে পয়েন্টটি বলেছেন যে আপনারা রোহিঙ্গাদের জন্য যেটা করছেন সেটা অ্যাপ্রিশিয়েবল বাট এই গিভেন সিচুয়েশন কোভিড এর কারণে আমাদের মানুষ ইকোনমিক্যাল বা অন্যান্য যে সমস্ত প্রবলেম গুলো ফেস করছে বা সামনে ফেস করবে আপনারা ইনিশিয়েটিভ নেবেন যে আরো রিসোর্স মোবিলাইজেশন করে আমার দেশের মানুষের জন্য সবাইকে কভার করা যায় এবং যে সামনের যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো ওভারকাম করা যায় আমি একটা পয়েন্ট শুধু অ্যাড করতে চাই খলিল ভাইয়ের সাথে এই প্যান্ডেমিক সিচুয়েশনে কিন্তু জনসংখ্যা ফ্যামিলি প্ল্যানিং এগুলো কিন্তু একটা বড় সমস্যা হিসেবে সামনে দেখা দিবে এবং আমি খলিল ভাইয়ের সাথে একমত হয়ে বলবো যে এই জায়গাটা অনেক রিসোর্সের দরকার হবে টু এনশিওর দিস পপুলেশন কন্ট্রোল এন্ড আদার ইস্যু গুলোতে সেই জায়গাটা রিসোর্সের যে দরকার হয় আপনারা বাংলাদেশকে জন্য বাংলাদেশি মানুষের জন্য বাঙালি মানুষের জন্য এই জায়গাটা আরো ইনিশিয়েটিভ নেবেন বলে আমরা আশা করছি নাবিলা আপনাকে ধন্যবাদ আমি আমাদের সময় 30 সেকেন্ড আমি নেব নাবিলাকে এবং নাবিলার মাধ্যমে আমি ইন সিস্টেমকে বলবো যে এই যে কমিউনিটি লেভেলের যে রিসার্চ গুলো এইগুলো আপনি একটু ফান্ডিং করেন যে ইউ নিড রিয়েলি ডেটা ডেটা দিস বিগ ইস্যু উইদাউট ডেটা ইউ ক্যান ডু এনিথিং and আমরা ফরেন মিশনে we don't generate data but it is my personal request that UN system must put money resource in generating data whether it is for media whether it is for NGOs and I think this research institutes should be a very big part of UN collaboration. Thank you.
তাহলে নাবিলা, খলিল ভাই, আপনারা, আমি খলিল ভাইকে অ্যাপ্রিশিয়েট করি লাস্ট পয়েন্টটা বলার জন্য। আপনারা একটু ইন্টারাকশন করবেন আরো ডাটা জেনারেট করার জন্য, আমরা সেখানে কন্ট্রিবিউট করতে চাই। আমি মনে করি যে ডাটা দরকার। আমাদের সময় আমরা অলরেডি 13 মিনিট পার করে এসেছি, তারপরেও লাস্ট প্রশ্ন আমি নাইম ভাইয়ের মাধ্যমে শেষ করতে। নাইম ভাই, আমার একটা আন্ডারস্ট্যান্ডিং, সেটা হলো যে কোভিড এর সময়ে সবচেয়ে যেটা ইনভেস্টমেন্ট প্রয়োজন ছিল সেটা হলো প্রচার প্রচারণা। যেহেতু মানুষ বাইরে যেতে পারেনি, মানুষকে বোঝানোর জন্য, অনেক কিছুকে মেনটেন জন্য প্রচার প্রচারণাটা অনেক বেশি ইনভেস্টমেন্ট দরকার ছিল। আমরা জানি যে ডোনাররা, এডিবি, ওয়ার্ল্ড ব্যাংক বা ইউএনরা যে টাকা পয়সাগুলো দিয়েছে সরকারকে, সেগুলো আসতে অনেক সময় লাগবে। প্রচার প্রচারণায় আমি মনে করি যে দেয়ার ওয়াজ এ বিগ গ্যাপ স্টিল নাও। যেহেতু কোভিড একটা সময় থাকবে, এখন আবার ডোনাররা, ইউএনরা যে টাকাগুলো দিচ্ছে সেগুলি গভর্নমেন্টের মাধ্যমেই ম্যাক্সিমাম টাকাগুলো দিচ্ছে, সেগুলোতে প্রচার প্রচারণার সিস্টেমের জায়গায় যে আমরা মনে করি যে স্টিল দেয়ার ইজ এ সিস্টেম গ্যাপ বা সিস্টেমের প্রবলেম গুলো আছে। আমার পার্সোনাল আন্ডারস্ট্যান্ডিং যে মিডিয়াগুলো এখন পর্যন্ত যা প্রচার প্রচারণা চালিয়েছে সেটি তাদের নিজস্ব রিসোর্স থেকে, নিজস্ব দায়িত্ব জ্ঞান থেকে। আমি মনে করি যে ইউএন এবং ডোনাররা শুড অলসো অ্যালোকেট মানি ফর প্রচার প্রচারণা ডিরেক্টলি টু দ্য মিডিয়া হাউসেস অ্যাজ ওয়েল অ্যাজ সিভিল সোসাইটিকে, তাদের এটাকে এঙ্গেজ করার জন্য। আপনার কাছ থেকে এই পার্সপেক্টিভে কথা শুনে আমরা আজকে আমাদের আলোচনাটা শেষ করব। আমি মনে করি যে আপনাদের এখানে রেইজ ভয়েস করা এবং স্ট্র্যাটেজিক্যাল প্ল্যানিং, সব মিডিয়াগুলো একসাথে হয়ে তথ্যমন্ত্রী, তথ্য মন্ত্রণালয়, ওনাদের সাথে বসে একটা স্ট্র্যাটেজিক্যাল প্ল্যানিং লং টার্ম এবং শর্ট টার্ম করে ডোনাররা যেন ফান্ডিং গুলো নিয়ে আসেন, ইউএনরা যেন রিসোর্স মোবিলাইজেশন করে, এটা আমার পার্সোনাল ওপিনিয়ন। আপনার মতামত দিয়ে জেনে আমরা আজকে অনুষ্ঠান শেষ করতে চাই। থ্যাংক ইউ ভেরি মাচ। আমি সরকারি টাকা বা ডোনারের টাকা মিডিয়াতে কিভাবে যাবে, এটা একটা প্রথম এক্সপেরিমেন্ট হবে। এইরকম কাজ করার অভিজ্ঞতা আমাদের কখনোই ছিল না, সুতরাং আমি এটা জানি না। তবে এটা থিওরিটিক্যালি এটা বলা যায় যে আমাদের মিডিয়ার ক্যাপাসিটি বিল্ডিং সহ এই বিষয়ে মিডিয়া কিভাবে কভার করবে, বিশেষ করে আমাদের যে লোকাল মিডিয়া, আমাদের কমিউনিটি মিডিয়া, যত রকমের মিডিয়া অ্যাভেলেবেল আছে, আর আমাদের সোশ্যাল মিডিয়ার ইউটিলাইজেশনটা বেশি। আপনি যেগুলি বললেন পত্রিকা, টেলিভিশন, রেডিও তো থাকলোই। সো আমার মনে হয় যে এটা নিয়ে একটা কম্প্রিহেন্সিভ প্ল্যানিং প্রথমে দরকার। আপনি যে বলছেন যে টাকা আসতে হবে, আসলে আমাদের কি কি করা দরকার এটা নিয়ে তো আলোচনাই শুরু হয় না। একটা ওয়েবিনার হওয়া দরকার আরো মানে রিয়েল স্টেক হোল্ডারদেরকে নিয়ে, যেটা যে আমরা কি করতে পারি। একটা উদাহরণ দিই, যে আমরা যে এই যে সোশ্যাল ডিস্টেন্সিং কথাটা বলি, এটা আমার স্বল্প ইংরেজি জ্ঞানে প্রথম থেকেই এটাকে একটা ভুল ইংরেজি অভিধা মনে হচ্ছিল। কারণ আমরা কোনো অবস্থাতেই সোশ্যাল ডিস্টেন্সিং মিন করছি না, আমরা মিন করছি কেবলই ফিজিক্যাল ডিস্টেন্সিং, কিন্তু বলছি সোশ্যাল ডিস্টেন্সিং। এটা কিন্তু জটিল হয়েছে। ইভেন ওয়েস্টেও তা মানে বৃদ্ধ মা বাবা দাদা দাদি গুলিরে মানে অকাতরে মরতে সহায়তা করছে এই মিসনোমারটা, যে এটা কি সোশ্যাল ডিস্টেন্সিং। ওয়ারেজ আমরা বরং বলতে চাচ্ছি যে না, সোশ্যালি আমরা ঘনিষ্ঠ থাকব, পরস্পরের সঙ্গে সঙ্গবদ্ধ থাকব, মেনটেন করব ফিজিক্যাল ডিস্টেন্স। এই যে সিম্পল কথা, এখন এটা আমরা পাইলাম কোথায়? এটাও ডোনার ড্রিভেন, এটাও ডোনেশনের মতো বাইরের থেকে আসছে, এটা ওইখানেও ভুল। এখন আমি যেহেতু পশ্চিমা গণমাধ্যমের একদম খুবই মনোযোগী শ্রোতা, আমি কিন্তু প্রায়ই দেখি ওনারাও এটা নিয়ে ঝামেলায় পড়ে, মাঝে মাঝে বলে আসলে এটা ফিজিক্যাল ডিস্টেন্সিং, এবং বলেও ফিজিক্যাল ডিস্টেন্সিং। সোশ্যাল ডিস্টেন্সিংটা এখন হয়ে গেছে এটার একটা কি বল অ্যাকসেপ্টেড নেম, যেটা তার ডিকশনারি মিনিং দিয়ে কভার করে না। বাট এটা আমি বললাম এই জন্য যে আমরা তো শুরুতে কোনো সুযোগই ছিল না যে আমরা কি করব। আমরা মনে করি যে এখন সময় এসছে, আমরা মোটামুটি আবার অ্যাক্টিভ হয়েছি, যদিও ফিজিক্যালি আমরা কাছাকাছি এসে করি না, কিন্তু এইভাবেও করা যায় যে আমাদের আসলে প্রচারণাটা কিরকম দরকার, আমাদের কমিউনিকেশনের যে স্ট্র্যাটেজিস গুলি তৈরি করি, আমরা কি চাই আগামী 1, 2, 3 বছর। আপনি চিন্তা করে দেখেন যে এই ভ্যাকসিন হবে,
বাংলাদেশে আসবে, উৎপাদন হবে এবং সারা দেশের 80-90% মানুষকে ভ্যাকসিনেটেড করতে হবে। এটা তো চিন্তা করলেও এটা 2-3 বছরের কাজ মনে হয়। এটা খলিল ভাই ভালো বলতে পারবেন, ইউএন এর আপা নাবিলা আপাও বলতে পারবেন ভালো, যে এটা তো 1 দিন 2 দিন 4 দিনের কাজ না। তো আমাদের তো এটা 2-3 বছরের স্ট্র্যাটেজিক প্ল্যানিং দরকার, এমং আদার থিংস কমিউনিকেশনেরও। সো আমি স্ট্রংলি রিকমেন্ড করব যে উই শুড কাম ফরওয়ার্ড টু ডিমান্ড যে কেউ না কেউ দায়িত্ব নাও ভাই, একটা কমিউনিকেশন স্ট্র্যাটেজি করো। এবং এই কমিউনিকেশন স্ট্র্যাটেজির একটা পার্ট হবে ডেটা মানে গ্যাদারিং। এইটারই পার্ট যে আমাকে ডেটা পাইতে হবে, আমাকে জানতে হবে বাংলাদেশের কি অবস্থা, কোথায় কি, এটার সমাজের অর্থনীতির উপরে অভিঘাতগুলি কি কি হবে, এগুলি জানতে গেলে এটা কিন্তু লার্জার কমিউনিকেশন স্ট্র্যাটেজি, কমিউনিকেশনেরই একটা পার্ট হবে রিসার্চ এন্ড অ্যানালাইসিস। তো এই যে ডেটাগুলি পাওয়ার জন্য এই যে ন্যাশনাল বেসিসে নানান রকম, আমি নাবিলা আপা একটা রেফারেন্স দিচ্ছিলেন যে আমাদের অনেকগুলি অ্যাপস হয়েছে। মুশকিল হয় প্রশাসনিক ভাবে যখন কোনো অ্যাপস হয়, আপনি স্বতঃস্ফূর্ত ডেটার জন্য ফর এনিথিং এন্ড এভরিথিং একটা দরকার। এটা ওই সাবজেক্ট ওয়াইজ আলাদা আলাদা করলে এটা মানুষের জন্য এখন আর ইউজফুল না। আমি এই জন্য বলছি, মানুষ এটার মধ্যে এন্টারটেনমেন্টও খুঁজে পাবে, এখান থেকে দরকার হলে সে নিউজেও চলে যেতে পারবে, এটার মধ্যে থেকে গান শুনতে যেতে পারবে, এখান থেকে দরকার হলে সে শপিংও করতে পারবে, ছোট জিনিস যদি কিনতে হয়। আমার কথাটা হলো এটার মধ্যে সে প্রাইস মানে ক্রস চেকিং করতে হবে। ধরেন কোনো একটা মাছ কোনো এক জেলে সরি ওই কৃষক যে মাছ উৎপাদন করতেছে, মাছ চাষ করে, মাছ চাষি, সে দেখলো তার ওইখানে কাতল মাছ বিক্রি করতে পারছে সে কথার কথা 60 টাকা কেজি বা 300 টাকা কেজি। এইটা আরেকজনকে কিন্তু সুবিধা দিবে ইন মার্কেটিং অলসো, যে আরে কুমিল্লায় যদি দাম বেশি হয় মাল কুমিল্লা পাঠা, কারণ কুষ্টিয়াতে তো দাম কম। এটা সমাজে মানুষকে শক্তিশালী করতে, মানুষকে তার মানে এক্সপ্লয়েট করা অপরচুনিটিস, এগুলি যেন বিশালভাবে কাজ করবে। সো প্রাথমিকভাবে যদি আমরা 3 বছরের প্ল্যান নিয়েও করি, এটার কিন্তু মানে দূরবর্তী মানে লং টার্ম ইম্প্যাক্ট আরো ম্যাসিভ আমাদের সোসাইটি। যেমন এটার মধ্যে একটা লেখাপড়ার ব্যাপার হইতে পারে। আমরা তো বলি আমি অবশ্য রিকমেন্ড করি না যে আমাদের লেখাপড়াগুলি অনলাইনে চলতে হবে, কিন্তু আমি এটা রিকমেন্ড করি যে মানে লেখাপড়ার জন্য সাপোর্ট সিস্টেম একটা অনলাইনে যদি সারা দেশের মানুষের জন্য থাকে, তাদেরকে যদি পরীক্ষার সময় নানান রকম গাইডলাইন এটা সেটা দেওয়া থাকে, যে এখানে গেলে সে এসএসসি পরীক্ষার 6 মাস আগে থেকে এখানে সে একটা কোর্স করতে পারবে বা খেয়াল করতে পারবে যে কিভাবে পরীক্ষার প্রস্তুতি নিতে হয় ইত্যাদি ইত্যাদি। বৈধভাবে যত রকমের নাগরিক সাহায্য সহযোগিতা সুবিধা কিংবা বিভিন্ন সরকারি বেনিফিট গুলি কোথায় কিভাবে কার জন্য কি অ্যাভেলেবল, এই যে 2500 টাকা করে মানুষকে দিবে, এটা কি যোগ্যতা থাকলে দেয় বা না দেয়, এগুলির প্রচারণা। সো এই যে সামগ্রিক প্রচারণা, আমি আপনার এই প্রস্তাবনার সাথে শুধু একমত না, আমি এটা জোরালো ভাবে বলতে চাই যে আমি কিন্তু এখন এক্সটেম্পর বলছি নানান এক্সাম্পল, এই এক্সাম্পল গুলি নট ইভেন সাজেস্টিভ, আমি এটা আলোচনার সূত্রপাতের জন্য বলেছি। আসলে আমাদের কি করতে হবে, এটা আমাদের অনেকগুলি মাইন্ডস একত্রে আসতে হবে এবং অনেকগুলি না সবগুলি রিলেভেন্ট স্টেক হোল্ডার আসতে হবে। আসলে ডেফিনেটলি উই উইল বি এবল টু ফাইন্ড আউট এ প্রপার মানে স্ট্র্যাটেজি, এটা আমরা ডেভেলপ করতে পারবো। এবং এটার জন্য আমার বিশ্বাস যে এগুলির জন্য রিসোর্সের অসুবিধা হবে না। ডোনার্স আর দেয়ার, ইউএন ইজ দেয়ার, গভর্নমেন্ট ইজ অলসো দেয়ার। গভর্নমেন্টের তো ভীষণ ইন্টারেস্ট আছে এই টেকনোলজি ড্রিভেন যে কোনো সলিউশন, যে কোনো হিতকারী কাজ যদি এটা মাননীয় প্রধানমন্ত্রীকে বোঝানো যায় থ্রু দি মিনিস্টার যে এই কাজটা দিলে মানুষের সুখ দুঃখের খোঁজ খবর গুলি ডেটা আপনার কাছেও চলে আসবে, মাননীয় প্রধানমন্ত্রী যে চাইবে তার কাছে আসবে, মিডিয়ার কাছেও আসবে। সো সুখ দুঃখের সুবিধা অসুবিধা এবং এই যে আমরা যে প্যান্ডেমিকটা যে 2-3 বছর থাকবে, যেমন আমি জানি না আমাদের ডিজি মহোদয় যিনি রিজাইন করতে বাধ্য হইলেন, উনি একবার কি একটা কথা বললে ফাইসে গেলেন, শেষমেশ কি বললো যে উনি 2-3 বছর এটা থাকবে। আমার জ্ঞান হতো উনি কিন্তু সঠিক কথাটাই বলছে,
যে আমরা মোটামুটি এর সাথে 2-3 বছর বসবাস করতে হবে, এই একটা মানে সঠিক কথা, মানে বিজ্ঞান নির্ভর কথা বললা আমাদের অবিজ্ঞানী রাজনীতিবিদদের রোশানলে পড়ে গেল না, ওরা ওনার আর উদ্ধার হইল না। তো আমাদের এই যে মানে মানে মানুষের মধ্যে যে এই সচেতনতাগুলি তৈরি করা, এই সময়টা অতিক্রম করার জন্য খুব জরুরি। এগুলির জন্য আমার কথা আপনার কথা একজন দুইজনের কথায় নয়, যতগুলি রেলেভেন্ট মাইন্ডস দরকার মানে এবং যতগুলি স্টেক হোল্ডার দরকার তাদেরকে নিয়ে আমি মনে করি যে শামীম আপনিও এটা উদ্যোগ নিতে পারেন। মানে আরো কয়েকটা দরকার হইলে এই রিলেটেড এনজিও সিভিল সোসাইটি অর্গানাইজেশনকে নিয়ে একটা উদ্যোগ নেন। লেট আস হ্যাভ এ মানে বিগ মানে একসাথে এইরকম ভাগ ভাগ করে করলেও হয়, যে আমরা যদি এটা ওভারঅল প্ল্যান করি, এটাকে যদি 6টা-7টা ভাগে ভাগ করে নিয়ে কমিউনিকেশন স্ট্র্যাটেজির জন্যই 5-6টা ভাগে যদি এই আলোচনাগুলি হয়, আমি বিশ্বাস করি যে আমাদের জন্য খুবই উপকারী মানে একটা ডকুমেন্টেশন তৈরি হবে। তারপরে এটা নিয়ে মানে চেষ্টা করা যাবে রিসোর্স মোবিলাইজেশন। থ্যাংক ইউ। আপনি বোধহয় মিউট। আমরা আপনার সাথে একমত হয়ে আজকে অনুষ্ঠান এখানে শেষ করবো, কিন্তু আপনাকে একটু শেয়ার করে রাখি, নাবিল এখানে আছে, খলিল ভাই আছে। আমরা 2 দিনের একটা কমিউনিকেশন স্ট্র্যাটেজি ফর কোভিড-19 ইন বাংলাদেশ আমরা 2 দিন 8টা সেশনে আমরা করব পরপর 2 দিন। এটা আমরা প্ল্যানিং করে কাজ শুরু করেছি, বাট এটার সাথে সবাইকে যুক্ত করে করতে চাই। এটা এমিনেন্স একা না, এখানে আপনারা আরো মিডিয়ার সবাইকে, ইউএন এর সবাইকে, ডোনারদেরকে সবাইকে ডেকে আমরা 2 দিনের একটা স্ট্র্যাটেজি প্ল্যানিং করব। এবং নাইম ভাই আপনার সহযোগিতা আমাদের দরকার, এবং অন্যান্য যারা মিডিয়া ব্যক্তিত্ব রয়েছে আমরা সবার সাথে যোগাযোগ করে একসাথে এটা করা, এটা বিচ্ছিন্ন ভাবে করা না, কারো একার কাজ না। এটা আমরা জানি যে এটা রাষ্ট্রীয় আমাদের দেশের জন্য দরকার, এবং সবাইকে মিলে এই কাজটা আমাদের করতে হবে। আমি আপনাকে একটু বিরক্ত করি, এই যে সবাই আমার কাছে এই জায়গাগুলিতে সবাই শুড বি কেয়ারফুলি ইনভাইটেড। কারণ হলো সবাই মানে আগ্রহী হইলেও কে রিয়েলি মানে নিজে আগ্রহী এবং তার কন্ট্রিবিউট করার ব্যাকগ্রাউন্ড থাকতে হবে। আমি মোস্ট অফ দি সেমিনার্স বাংলাদেশে যেগুলি হয় এগুলি কেউ অন্যভাবে নিয়েন না, এর মধ্যে 50%-এর বেশি থাকে অড পার্টিসিপেন্ট, মানে যার কোনো রিলেভেন্স নাই, সে আসে কি যেন বলে, অনেক কথা বলে কিন্তু আসলে কিছুই বলে না। এবং এই ধরনের পার্টিসিপেশন দিয়ে কি হয়, মূল জিনিসটা একটু এলোমেলো হয়ে যায়, মানে এটা আর দিশা ঠিক থাকে না। তো আমার ব্যক্তিগত মত হইলো দরকার হলে 2 দিন পিছায়া করেন, কিন্তু এটা প্রস্তুতিটা ভালো হইলে মানে ডেফিনেটলি উই উইল হাইলি অ্যাপ্রিসিয়েট। আমার অংশগ্রহণটা এখানে ইম্পর্টেন্ট না, মানে যেই রেলেভেন্ট হবে, যেই কন্ট্রিবিউট করতে পারবে, যে রিসোর্সফুল, যার মাইন্ড রিসোর্সফুল, যার চিন্তা ভাবনা আছে, আমি মনে করি সেরকম লোকজনদের নিয়ে করেন। এটা ডিমান্ড অফ দিস টাইম। থ্যাংক ইউ। সরি। জি, আমরা এটা করব এবং আপনাদের সবার সাথে যোগাযোগ করে করব। আবিলা, আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় দিয়ে আমাদের সাথে থাকার জন্য। খলিল ভাই, তো আপনাকে আমার দাবি থেকে আমি আপনার সাথে সব সময় কথা বলি, তারপর অসংখ্য ধন্যবাদ এমিনেন্সের পক্ষ থেকে আজকে আপনি অনেক কথা বলার জন্য। নাইম ভাই, অসংখ্য ধন্যবাদ। আমরা এই কমিউনিকেশন স্ট্র্যাটেজি ফর বাংলাদেশ এটা আমরা করব এবং আপনাদের সাথে আলোচনা করে আপনি যেটা বলছেন যে রিসোর্সফুল লোকজনকে নিয়ে আমরা এটা সেশনটা করে একটা আমরা ডকুমেন্ট সরকারকে, আমরা কারণ সরকারকে সহযোগিতা করতে চাই, সেই ডকুমেন্টসটা আমরা সরকারকে দিতে চাই যে আপনি কিভাবে আগাবেন। এবং আপনি যেটা বললেন যে প্রাইম মিনিস্টার ভালো জিনিস পেলে সেটি নিয়ে গিয়ে যেতে চান এবং সেটি মানুষের কাছে পৌঁছে দিতে চান। আমরা বিশ্বাস করি যে আমাদের যে টেকনিক্যাল নলেজটুকু আছে, আপনারা যারা রিসোর্সফুল মানুষ আছেন তাদেরকে একটা ডকুমেন্টস করে আমরা প্রাইম মিনিস্টারের কাছে পৌঁছে দিতে চাই। সেখান থেকে উনি যদি মনে করেন যে মানুষের জন্য এই কমিউনিকেশনের একটা কাজ করা উচিত এই দেশে, সেটিকে তিনি এগিয়ে নেবেন বলে আমরা বিশ্বাস করি। সেই বিশ্বাস রেখে আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। নাবিল, আপনি একটু থাকেন, আপনাকে সবাইকে ধন্যবাদ। জিজ্ঞেস করে। নাইম ভাই, দেখা হবে।